আচ্ছা, গত ক্লাসে তো আমরা এই পার্টটা দেখছিলাম শুধু। মানে এটার যে ওভারভিউটা আছে, এই ওভারভিউর সাথে আমরা পরিচিত হচ্ছি, ঠিক আছে? যদিও এই ওভারভিউর সাথে সবকিছু আমরা পরিচিত হইনি, আমরা ভিতরে আরো অনেক কিছু আছে। এগুলো আমরা ডে বাই ডে এই জিনিসগুলো জানবো। কারণ আমাদের এই যে ক্রিয়েট অপশনটা যেটা দেখতেছেন, এই ক্রিয়েট অপশনে গেলে আমাদের ২ রকমের অপশন পাওয়া যায়। যেমন একটা প্রথমেই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে বাইং ট্যাব। যে আপনি আসলে Facebook থেকে যে অ্যাডটা কিনবেন, ফেসবুকের কিন্তু অ্যাডটা একটা প্রোডাক্ট। আপনি যখন ফেসবুকের ইনভয়েস দেখবেন, ফেসবুক আপনি যখন অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে আপনার যখন ইনভয়েসটা দিবে, তখন কি লেখা থাকে প্রোডাক্ট। প্রোডাক্টে লেখা থাকে মেটা অ্যাডস। ঠিক আছে? কারণ ওর আরো অনেক প্রোডাক্ট আছে। ফেসবুকে আরো অনেক প্রোডাক্ট আছে। তো আমরা ওর থেকে কি করি? মিডিয়াটা বাইং করি। আর মিডিয়াটা যারা বাইং করে তাদেরকে কি বলা হয়? মিডিয়া বায়ার। বুঝতে পারছি? যারা অ্যাড নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়? মিডিয়া বায়ার। মিডিয়া বায়ার। বুঝতে পারছি? তো আপনারা যদি শুধু ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড এগুলো নিয়ে কাজ করেন, অন্য কোনো কিছু করেন না আপনি, তাহলে আপনার আপনার ইয়া কি হবে, ডেজিগনেশন কি হবে? কি হবে? মিডিয়া বায়ার। যদি আপনি শুধু অ্যাড নিয়ে কাজ করেন, মানে মিডিয়া নিয়ে কাজ করেন, অ্যাড নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার ডেজিগনেশন হচ্ছে মিডিয়া বায়ার। যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, তাহলে আপনার নাম হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যদি আপনি শুধু এসইও নিয়ে কাজ করেন, তাহলে হইতে পারে এসইও এক্সপার্ট। না, এটা এক্সপার্ট হইতে তো একটা সময় লাগে, অন্তত ১-২ বছর আপনার কাজ করতে হবে, তারপরে কি আপনি এক্সপার্ট হইতে পারবেন নিজের, বা এসইও এক্সিকিউটিভ এরকম বলতে পারেন। বুঝতে পারছি বিষয়গুলো? তো এদিকে আমাদের প্রথম পার্টটা কি থাকে? বাইং ট্যাব। প্রথমে আমাদের বাইং ট্যাব দেখতে হয়, যদিও আমরা এটা কোনো সময় চোখে ফালাই না, কিন্তু যখন আমরা শিখতেছি, যখন আমরা এই অ্যাডটা শিখতেছি, আমাদের প্রতিটা লাইন ধরে ধরে শিখতে হবে যে কোন পার্টে কি আছে, কোন জিনিসটা কি করে, কেন এটা ইউজ করা হয়, কোন পার্টে ইউজ করা হয়, কোন সময় ইউজ করব, ফানেলিং এর কোন স্টেজে গিয়ে এটা ইউজ করবো, এই সব কিছু ইন ডিটেল আমার নলেজ থাকতে হবে। আদারওয়াইজ আমি কোনো সময় আমার স্টাডি ডেভেলপ করতে পারবো না। আমি টুলটা শিখে দিতে পারবো, ঠিক আছে, বাট আমি স্টাডি ডেভেলপ করতে পারবো না। বিষয়টা বুঝতে পারছি? এখন এখানে বিষয়টা হচ্ছে বাইং ট্যাব জিনিসটা কি? বাইং ট্যাব জিনিসটা বলতেছে যে আপনি আসলে কিভাবে কিনতে চান, আপনি অ্যাডটা যে কিনবে আমার থেকে, এটা কিভাবে কিনতে চান, এটা টাইপটা কি? এখানে আমাদের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন আর রিজার্ভেশন এই দুইটা জিনিস কি? আমরা মানে 99.99% টাইম হচ্ছে ফেসবুকে আমরা অকশন দিয়ে অ্যাড কিনি। বুঝতে পারছি? অকশন জিনিসটা কি আর রিজার্ভেশন জিনিসটা কি? আশা করি আপনারা যারা একটু মানে অকশন, রিজার্ভেশন এই ওয়ার্ডগুলোর অর্থ জানেন, তারা অটোমেটিক বুঝছেন যে এই জিনিসগুলো কি। অকশন জিনিসটা হচ্ছে যে নিলাম, বাংলা যদি বলি এটা নিলাম। নিলাম জিনিসটা কি? কি হয়? যদি ধরেন আমার কাছে এই একটা মাউস আছে, এখন আমি বললাম যে এই মাউসটা দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? এখন আপনারা কে কত দিবেন এটার জন্য? এখন আপনারা সবাই এদিকে আছেন, কেউ বললেন আমি 25 টাকা দিব, কেউ বলেন 30 টাকা দিব, কেউ 35 টাকা, কেউ 50 টাকা, ধরেন এর সর্বোচ্চ গেছে 100 টাকা। যিনি 100 টাকা দিবেন তার কাছে তো আমি সেল করবো নাকি? মানে সবচেয়ে বেশি জায়গা দিতেছে তার কাছে তো সেল করবো আমি। তো ফেসবুকে এরকম একটা ব্যাক এন্ডে অপশন হয়। বুঝতে পারছি? এই অপশনটাও আমরা পুরো ক্লাসটাই আমাদের আজকে যাবে অপশনের উপরে। তো অপশনটা আমি বেশি সময় দিচ্ছি না, আমি একটু রিজার্ভেশনের দিকে আসি। রিজার্ভেশন জিনিসটা কি? রিজার্ভেশন জিনিসটা হচ্ছে আপনি দেখবেন এই যে মুন হসপিটালের সামনে গেলে, মুন হসপিটালের পাশ দিয়ে একটা গলি গেছে না, পানি উন্নয়ন বোর্ডের একটা রোড গেছে না, এটার সামনে দেখবেন যে একটা বড় একটা ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড দেওয়া আছে। এরপরে এই যে সরকারি কলেজ রোডে একটা বিলবোর্ড দেওয়া আছে। এরপরে দেখবেন ঈদগার সামনে গেলে দেখবেন বড় একটা বিশাল করে বিলবোর্ড দেওয়া আছে। চকবাজারের দিকে গেলে দেখবেন যে ওইদিকেও কিছু বিলবোর্ড দেওয়া আছে। মানে যেদিকে আপনি বিলবোর্ড দেখতেছেন ওইদিকে দেখবেন যে হয় সানসিল্ক অ্যাড দিয়ে রাখছে, না হয় ক্রাউন সিমেন্ট অ্যাড দিয়ে রাখছে, না হয় কোনো একটা বড় কোম্পানি অ্যাড দিয়ে রাখছে। এই যে অ্যাডটা দিয়ে রাখছে এটা কি প্রত্যেকদিন চেঞ্জ হয়? এটা এটা কিন্তু তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা ওই বিলবোর্ডটা নিয়ে নিছে। হইতে পারে ৪ বছর, হইতে পারে ৫ বছর, হইতে পারে ৩ বছর, এরকম একটা সময়ের জন্য তারা নিয়ে নিছে। এটার নাম হচ্ছে রিজার্ভেশন। বুঝতে পারছি? কথা ক্লিয়ার? মানে সে ওই পার্টটা রিজার্ভ করে নিছে যে আমার এই এরিয়ার এই যে রাস্তাটা আছে এটার উপরে যে বিলবোর্ডটা আছে ওই বিলবোর্ডটা আমার রিজার্ভ থাকবে। এইটাতে শুধু আমার এডি থাকবে আগামী ৫ বছর। এবার আমি যতবার চেঞ্জ করি। যতবার চেঞ্জ করি না, এটা একটা তাদের পলিসি আছে। ওই পলিসির ভিতরে চেঞ্জ করতে হয়। যদি চেঞ্জ করতেও চায় পলিসির ভিতরে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনি এটা কিভাবে ফুটায় তুলবেন এটা আপনার বিষয়। ফেসবুকের ভিতরে আপনি সেম জিনিস করতে পারেন। একটা হচ্ছে যে আমি তোমার বাসগুলো দিলাম, তুমি বাসগুলোর ভিতরে অ্যাড দেখাই দাও। আর আপনি আরেকটা পার্ট বলতে পারেন যে ভাই আমার হচ্ছে ১০ লাখ ইমপ্রেশন লাগবে বা ২ মিলিয়ন ইমপ্রেশন লাগবে, তোমার আমি এই অ্যাডটা দিলাম বা এই ক্রিয়েটিভটা দিলাম, এরকম একটা কন্টেন্ট দিছি, বা তুমি আমারে ফেসবুকের এই পার্টটা আমারে দাও। মানে ফেসবুকের নির্দিষ্ট কোনো একটা পার্ট। ফেসবুকে তো প্রায় ৩০ থেকে ৩৫টা প্লেসমেন্ট আছে। তার পাশাপাশি তার কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে তার ওয়েবসাইটগুলো। বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ফেসবুক অ্যাড দেখায়। ওই ওয়েবসাইটের ভিতরে কোনো একটা পার্ট। সে বলতে পারে যে আমার এই একটা প্লেসের ভিতরে তুমি অ্যাডটা দেখাও, এই অ্যাডটা এত দিনের জন্য রাখো বা এত মাসের জন্য রাখো, এতগুলো ইমপ্রেশন আমার তো। বুঝতে পারছি?
যখন আপনি এটা দিয়ে দিবেন তখন ওই জায়গাটা রিজার্ভেশনে চলে যাবে, ওইদিকে আপনার অ্যাড ছাড়া আর কারোর অ্যাড দেখাবে। আমরা তো বুঝতে পারছি আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে ওইসব ওয়েবসাইটে দেখাবে, ওইসব জায়গাতেই থাকবে। আপনি যদি প্রথম আলোতে একটু ঢুকেন, আচ্ছা প্রথম আলোতে যদি আমরা আসি, এই দেখেন একটা ব্যানার আছে না এদিকে, দাঁড়ান একটা ওভারলে অ্যাড আসবে। দেখেন এই যে আকিজ বোর্ড, আকিজ বোর্ড কি করছে, প্রথম আলোর সাথে একটা ডিল করছে, তারা একটা মার্কেটিং ডিল করছে বা অ্যাডভার্টাইজমেন্ট ডিল করছে যে আমার যে অ্যাডটা আছে এটা ওয়েবসাইটে ঢোকার পরবর্তী মানে ঢোকার সাথে সাথেই ওভারলে অ্যাড হিসেবে আসবে, বুঝতে পারছি। তখন তারা তাদের সাথে এরকম ডিল হয়েছে যে আমার এত ইমপ্রেশন লাগবে, আমার এই অ্যাডটাতে এত ক্লিক লাগবে বা ইমপ্রেশন লাগবে। অ্যাড সবসময় কিসের হিসেবে হয়, ডিজিটাল অ্যাড ক্লিক বা ইমপ্রেশন, হয় ক্লিক ইমপ্রেশন হবে নয় ক্লিক হবে, বুঝতে পারছি। তো ক্লিক বা ইমপ্রেশন আমার এতগুলো ইমপ্রেশন লাগবে, কিন্তু এইটার ভিতরে যদি আপনি দেখেন এটা কিন্তু গুগল থেকে অ্যাড আসতেছে, এটা গুগল অ্যাডসেন্স এর নাম শুনছি না আমরা, এই গুগল অ্যাডসেন্স থেকে আমাদের এই অ্যাডটা আসছে, এই দেখেন এদিকে পাশে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, বা ইংলিশে লেখা যাবে অ্যাডস বাই গুগল, আবার এটা তো এটাও গুগলের অ্যাড। এরপর নিচে দিয়ে গেলেন যে এই যে দেখেন এটা কি, এটা মেবি কোনো একটা জুতার কোম্পানির অ্যাড হবে, এটাও কিন্তু রিজার্ভেশন, এই জায়গাটা তারা রিজার্ভ করছে, হইতে পারে 1 মাস, হইতে পারে 2 মাস, হইতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারা এই জায়গাটা রিজার্ভ করছে। কেন রিজার্ভ করছে? আপনি কি চাইলেই কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে রিজার্ভ করে ফেলবেন? এরকম কিন্তু না, এমন হতে পারে আমার একটা ওয়েবসাইট আছে, আপনি বলেন যে ভাই একটা রিজার্ভ করেন, আমি কোনো সমস্যা নাই, টাকা আইতেছে আমি কেন রিজার্ভ করবো না, কিন্তু আসলে আপনার এরকম হবে না। মার্কেটিং সেন্স চিন্তা করতে হবে যে ওই ওয়েবসাইটের ভিতরে আমার কি পরিমাণ ট্রাফিক আছে, বুঝতে পারছি, আসলে ওইটাতে আমার টার্গেট অডিয়েন্সটা আছে কিনা। এখন আপনি চিন্তা করেন প্রথম আলোতে প্রত্যেকদিন তারা 5 লাখ মানুষের ভিতরে ঢুকে বের হয়, মানে ফ্রিকোয়েন্টলি ঢুকে বের হয় 5 লাখ মানুষের বেশি। তো ওই জায়গাতে যদি কোনো একটা ব্র্যান্ড তার প্রমোশনটা করে ওই 5 লাখ মানুষের চোখে পড়বো না? ব্র্যান্ডিং এর মেইন জিনিসটা কি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মেইন উদ্দেশ্যটা কি? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তো আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হলে কি সবসময় সেলস এর উপরে ফোকাস দিতে হবে? মাঝে মধ্যে আমার প্রোডাক্টটা সম্পর্কে জানাইতে হবে, লোগোটা দেখাইতে হবে। তো এদিকে সে কি করতেছে, এদিকে ক্রাউন সিবন নিজে দিয়ে রাখছে, এটাও কিন্তু ব্যানার এড, বাট এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না, এটা হচ্ছে রিজার্ভেশনের, সে রিজার্ভ করে নিছে, বুঝতে পারছি। তো তাদের কাছে যখন যখন প্রথম আলোর কাছে ধরেন একাধিক অ্যাড জায়গা, ধরেন তার কাছে 10-12টা অ্যাড আছে, তখন সে কি করবে, তখন কিন্তু তার অকশন করতে হয় যে আমার সবচেয়ে বেশি টাকা কোন কোম্পানি দিতেছে, যে কোম্পানিটা বেশি টাকা দিতেছে তার অ্যাডটা আগে দেখো আমার ওয়েবসাইটের ভিতরে। যেমন আকিজ বোর্ডের অ্যাডটা যেটা আসছে, আপনার কি মনে হয় একটা ওয়েবসাইট ঢুকার প্রথমেই সামনে দিয়ে একটা অ্যাড দেখা যাচ্ছে, তারা এমনি এমনি ছেড়ে দিছে? তার থেকে অবশ্যই ওই পরিমাণ টাকাটা সে চার্জ করছে, আদারওয়াইজ তারা নিত না, বুঝতে পারছি বিষয়টা। যার অ্যাডটা একদম নিচের দিকে দেখবেন, একদম চিবা চাবাই দেখবেন ছোটখাটো করে দেখা যাচ্ছে, ওইটার বুঝে নিবেন যে ওইটাতে প্রাইসিংটাও কম। আমার কথা বুঝতে পারতেছি। তো এই যে বিষয়গুলো আছে, এই যে দেখেন আকিজ সিমেন্ট, এখন আবার কি এসে আকিজ সিমেন্ট আগে করছে, কিছুক্ষণ আগে বোর্ড ছিল, মানে তারা পুরো ওয়েবসাইটটাই নিছে, তাদের প্লেসমেন্টের জন্য পুরো ওয়েবসাইটে নিছে, যেই পেজে যান ওই পেজে কিছু না কিছু দেখাবে। তো তাদের রিজার্ভেশনের সিস্টেমটাও এরকম, আমার কথা বুঝতে পারছি। রিজার্ভেশনের অপশন জিনিসটা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে আমার অপশনটা কিভাবে করে, আমাদের একদম ইন ডিটেল অপশন বুঝতে হবে। ফেসবুক অ্যাড যদি আমি চালাতে চাই, আমার বুঝতে হবে যে অপশন কেমনে করে, কি হইতেছে না হইতেছে, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, এই জিনিসটা বুঝতে হবে। তো এই জন্য আমাদের ছোট্ট একটা ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনটা আমরা পড়বো। হ্যাঁ, এখানে আমাদের মূলত কি বলতেছে, কেন ফেসবুক অ্যাড ইফেক্টিভ, এই জিনিসটা আমার মনে হয় না আপনাদেরকে বোঝানোর দরকার আছে, এটি একদম সহজ বিষয়, এটি এখন সবাই জানে কেন ফেসবুক অ্যাড ইফেক্টিভ। বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া বাইং কোম্পানি হচ্ছে ফেসবুক, ঠিক আছে। যদিও গুগলের কাছে 55% শেয়ার আছে, অ্যাডের 55% শেয়ার গুগলের কাছে, তারপরে হচ্ছে 23% শেয়ার ফেসবুকের কাছে, ঠিক আছে। ওই 23% শেয়ার হওয়ার পরেও ফেসবুকের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি অ্যাডের ভিতরে, মানে তার কাছে পার্সেন্টেজ কম থাকলেও, গুগল থেকে পার্সেন্টেজ কম থাকলেও সে অ্যাড বেশি দেখে। কেন অ্যাড বেশি দেখে, কারণ ওইটার ভিতরে ফ্রিকোয়েন্টলি তার যে ইকোসিস্টেমটা আছে ওইটার ভিতরে মানুষ ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করে, বুঝতে পারছি। ওই জায়গা থেকে আমরা যদি ফেসবুকে অ্যাড রান করি সেক্ষেত্রে অন্য জায়গা থেকে বেশি ইফেক্টিভ হবে ফেসবুক অ্যাড। আর তারা যদি কম্পিট করতেও চায় কোনো কোম্পানি, তাহলে অনেক বেশি লস দিয়ে তারা কম্পিট করতে হবে, বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার একদম। আচ্ছা এই স্লাইডটাতে আমি বেশি সময় নষ্ট করতেছি না, আমরা একদম চলে যাই যে আসলে ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে। আমরা জানি ফেসবুক আপনার কিসের উপরে অ্যাড দেখায়, আপনার বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, অ্যাফিনিটি, এই জিনিসগুলোর উপরে বেস করে আপনার অ্যাডটা দেখায়। এখন আপনি যদি একটু ফেসবুক অ্যাডের অপশনটা যদি একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন যে আসলে আপনার কিভাবে একটা অ্যাড দেখা যাচ্ছে,
ধরেন এদিকে একটা ইউজার আছে, ইউজারের নাম কি, একটা নাম কোন, আরে সব চুপচাপ হয়ে গেছে, ধরেন না ইউজারের নাম সুমাইয়া, ঠিক আছে, এখন সুমাইয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, তার বয়স হচ্ছে 25, আপনার আচ্ছা সুমাইয়ার বয়স হচ্ছে 50, ঠিক আছে, সুমাইয়ার বয়স হচ্ছে 50, সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, সে স্পোর্টস ইন্টারেস্টেড, সে ফুড ইন্টারেস্টেড, সে লোকেশন হচ্ছে ঢাকা। এখন এই যে ইউজারটা আছে, ইউজারটা কে, ইউজারটা হচ্ছে আপনার কাস্টমার, ঠিক আছে, মানে ফেসবুকের ইউজার আর আমাদের জন্য হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট যেটাই বলেন আপনি। তো এই জায়গাতে কি হইতেছে, যে ক্লায়েন্টটা আছে উনি তো সহজ সরল মানুষ, উনি আসছে একটু রেস্ট নিতে, আসছে একটু কাজের ফাঁকে ফেসবুকে ঢুকছি, ঢুকে যে ধরা খাবো উনি কি জানে, উনি কিন্তু জানে না। এখন দেখেন অ্যাড 1 অ্যাড 2 অ্যাড 3, তিনটা অ্যাড আছে আমাদের কাছে, ধরেন এটার অ্যাডভার্টাইজার, এদিকে তিনজন অ্যাডভার্টাইজার আছে, মানে অ্যাডভার্টাইজার কে আর মার্কেটার কে, এটা কি বুঝেন, কে অ্যাডভার্টাইজার আর কে মার্কেটার? আচ্ছা, আর মার্কেটার যে, বলেন, যে কোম্পানি ধরেন কুমিল্লা আইটি কোম্পানি, ঠিক আছে, ওনার এখন ফেসবুকে অ্যাড দরকার, এখন যে যার অ্যাড দরকার সে হচ্ছে অ্যাডভার্টাইজার, আর যে ওই অ্যাডটা অপটিমাইজ করবে, এটার ঠিকঠাক আছে কিনা, এটার কন্টেন্ট কি যাবে, মানে ফুল ওভারঅল প্ল্যানিং থেকে অপটিমাইজেশন যে করবে সে হচ্ছে মার্কেটার। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? এই দুটোর ভিতরে ঝামেলা লাগাবেন, আপনার অ্যাডভার্টাইজার হবেন না আপনার মার্কেটার হবেন, কোনটা? মার্কেটার হবেন। আর যখন আপনার নিজের কোম্পানি হয়ে যাবে, ওইটার জন্য যদি কারো হায়ার করেন, তাহলে আপনি হয়ে যাবেন অ্যাডভার্টাইজার। আমার কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন দেখেন এদিকে তিনটা অ্যাডভার্টাইজার আছে, তিনটা, ধরেন তিনটা অ্যাডভার্টাইজার আছে বা তিনটা মার্কেটার আছে। এখন তিনজনের ভিতরে একটু যদি আমরা ডেমোগ্রাফিটা বা ইন্টারেস্টটা বোঝার চেষ্টা করি, দেখেন প্রথমে কি আছে, অ্যাড ওয়ান যেটা আছে এটা ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে 18 থেকে, তার বয়স টার্গেট করছে 18 থেকে 35, এরপর হচ্ছে লোকেশন দিচ্ছে ঢাকা, এরপরে কি, এরপর যিনি আছে ডিজিটাল মার্কেটিং 20 থেকে 30 বাংলাদেশ, এরপরে স্পোর্টস 26, 18 থেকে 26 ঢাকা। এখন চিন্তা করেন এই যে এদিকে যিনি আছে ইউজার, যিনি আছে এই ইউজারের সাথে কি এই তিনটা অ্যাড মিলে, মিলে না? ও আচ্ছা, ওনার তো বয়স্ক বানাই দিয়েছিলাম, ধরেন 25, ওনার বয়স 25। আচ্ছা আমি বলি, এখানে দেখেন, এখানে যে ইউজারটা আছে উনি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, আমার অ্যাড ওয়ান যিনি আছে উনি ডিজিটাল মার্কেটিং টার্গেট করছে, হয়তো উনি কোর্স সেল করে বা সার্ভিস সেল করে যাই করুক, তাহলে ওনার সামনে এই অ্যাডটা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ঢাকায় উনি টার্গেট করছে, উনিও ঢাকায় থাকে, তো ঢাকায় যাবে এটা, ওনার বয়স 18 থেকে 35, ওনার বয়স হচ্ছে 25, মানে এটার ভিতরে পড়তেছে, তাহলে ওনার অ্যাডটা এদিকে দেখাবে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছে 20 থেকে 30, এটাতেও মিলে, ওনারও দেখাবে, বাংলাদেশে আছে, ঢাকার ভিতরে বাংলাদেশের ভিতরে তো ঢাকা নাকি। এরপর হচ্ছে স্পোর্টস, উনি স্পোর্টসে ইন্টারেস্টেড, লোকেশন ঢাকা, উনিও ঢাকায় থাকে, 18 থেকে 26, ওনার বয়স 25, অ্যাড দেখাবে, ঠিক না? এখন কত হচ্ছে অ্যাডটা কারটা আগে দেখাবে, তিনটাই তো অ্যাড, আমার ফিড হচ্ছে একটা, প্রথমটা আপনি কেমনে করলেন, আপনি কেমনে শিওর হলেন প্রথমটাই দিয়ে যাবে? ওয়েট করেন, এখন কথা হচ্ছে যে আপনার যে প্রথম যে এই যে তিনজনের অ্যাডটা দিল, কেমনে বুঝলেন? ও মাই গড আচ্ছা ওয়েট করেন, একটু ওয়েট করেন, মাথা ঘুরে যাবো কিছুক্ষণ পরে আরেকটা জিনিস এসেছে, একটু ওয়েট করেন। এদিকে মেইন জিনিসটা কি, আপনার তিনজনের অ্যাড আছে, এদিকে তিনটা অ্যাডভার্টাইজার আছে, তিনটা অ্যাডভার্টাইজারই চায় যে আমার এই যে ব্যক্তি আছে ইউজার আছে, এই ইউজারের আমি অ্যাডটা দেখাই। কারণ ইউজারের ফিড কিন্তু একটা, আপনি যখন মোবাইলে ঢুকেন বা ফেসবুকে আপনি যখন ঢুকেন, আপনি কয় কয় জায়গার ভিতরে ঘুরেন, আপনি সবচেয়ে মানে মোস্ট অফ দ্য টাইম, যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকে, মোস্ট অফ দ্য টাইম আপনি কি করেন, নিউজ ফিড স্ক্রল করেন বা রিলস স্ক্রল করেন, ঠিক না? আর যদি আপনার কেউ থাইকা থাকে, তাহলে আপনি কি করেন, মেসেঞ্জারে থাকেন, ঠিক না? মেসেঞ্জারে থাকেন, আপনার অ্যাড দেখে লাভ নেই, আপনার টার্গেট করে আমার লাভ নেই, কারণ শুধু মেসেঞ্জারে একটা জায়গাতে অ্যাড দেখানো যায়, আর কোনো জায়গাতে অ্যাড দেখানো যায় না। তো ওই জায়গা থেকে আপনি যখন ফিডে আসেন বা রিলসে আসেন, তো কোন অ্যাডটা আগে যাবে, এটা ফেসবুক কেমনে ডিফাইন করে, এটা তো আমার জানতে হবে নাকি? নাহলে তো আমরা আসলে অ্যাড চালাইয়ে যাবো, মুখস্থ অ্যাড দিয়ে যাবো, কিন্তু আসলে আলটিমেটলি আমার কোনো কাজ হবে না। দেখেন এখন এদিকে আমার কোন অ্যাডটা আগে যাবে, এই যে তিনটা অ্যাড এদিকে আছে, এই এক বেচারা
যে একদম সাদা মনে গেছিল ফেসবুকে, তারে যে আমরা 3টা অ্যাড দেখাবো, কিন্তু ফেসবুক কিভাবে নির্ধারণ করবে যে কার অ্যাডটা আগে যাবে? ওই জায়গাতে গেলে ফেসবুক একটা জিনিস ডিফাইন করে, এটারে বলা হয় অ্যাড কোয়ালিটি। বুঝতে পারছি? অ্যাড কোয়ালিটি জিনিসটা কি? অ্যাড কোয়ালিটি জিনিসটা হচ্ছে আপনার অ্যাডটার কোয়ালিটি কেমন। একদম সহজ ভাষায় যদি আমি বলি, অ্যাডের কোয়ালিটি কেমন, এই জিনিসটা ফেসবুক ডিফাইন করে। আপনার অ্যাডটা কতটা রিলেভেন্ট, আপনি যে অ্যাডটা দিচ্ছেন ওই অ্যাডটা যারা টার্গেট করছেন তার সাথে কতটা রিলেভেন্ট, এই জিনিসটা সে টার্গেট করে। আপনি যে ইন্টারেস্টেড মানুষটা দিচ্ছেন ওই ইন্টারেস্টেড মানুষটা আসলে আপনার অ্যাডের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, এই জিনিসটা সে চেক আপ করে। আপনি যে পেজ থেকে অ্যাডটা দিচ্ছেন ওই পেজটা ঠিক আছে কিনা এটা চেক করে। আপনি যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাডটা দিচ্ছেন ওই অ্যাড ম্যানেজারটা ঠিক আছে কিনা এটা চেক করে। আপনি যে মেটা বিজনেস স্যুট থেকে চেক অ্যাডটা দিতেছেন, মেটা বিজনেস স্যুট থেকে পোস্টটা করতেছেন, ওই মেটা বিজনেস স্যুটে কোনো ইস্যু আছে কিনা এটা সে চেক করে। কথা বলতে পারছি? ওই সব কিছু চেক করার পরে আপনার 1 থেকে 10 এর ভিতরে একটা মার্কিং করে সে। বুঝতে পারছি? 1 থেকে 10 এই মার্কিংটা সে করে। যদি আপনার অ্যাড কোয়ালিটি অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনি 10 এ 10 পাবেন। যদি আপনার অ্যাড কোয়ালিটি খারাপ হয় আপনি যত পাওয়া দরকার আপনি তত পাবেন। এখন ওই 1 থেকে 10 যে পাচ্ছেন ওই 1 থেকে 10 এর ভিতরে যত স্কোর আছে তার উপর আপনার র্যাঙ্কিং হবে। আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যে ইন্ডাস্ট্রিতে অ্যাড দিচ্ছেন ওই ইন্ডাস্ট্রিতে আপনার র্যাঙ্কিং হবে। বুঝতে পারছি? কারণ 1 নাম্বারে যিনি আছে মানে টপ যিনি আছে একদম কোয়ালিটি স্কোর যার 10 এ 10 তারে বেশি বেশি ফিডে দেখাবে। বুঝতে পারছি? যার কোয়ালিটি একটু কম দ্বিতীয়ত যিনি আছে তারটা তারপরে যাবে। এরপরটা যার আছে এরপরে তারটা যাবে। এরপরে তারটা যাবে এরপর আস্তে আস্তে আপনারটা যাবে। আমার কথা বুঝতে পারছি? আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফেসবুক অ্যাড কোনো সময় কিন্তু একচেটিয়া অ্যাড চলে না। ফেসবুক অ্যাড সবসময় প্লট বাই প্লট চলে। কি চলে? প্লট বাই প্লট বুঝছেন? প্লট বাই প্লট বুঝেন? মানে স্লট বুঝেন তো? স্লট স্লট বাই স্লট চলে। আপনি দেখবেন একটা অ্যাড ক্রিয়েটিভ কোনো একটা সময় খুব ভালো কাজ করে, কিন্তু আবার এই সেম জিনিসটা যখন আপনি আবার দিবেন তখন দেখবেন অ্যাডটার কাজ করতেছেন। কেন? কারণ আপনি ওই যে স্লটের ভিতরে আপনার অ্যাডটা পড়ছে ওই স্লটে আপনার অডিয়েন্সটা ভালো ছিল না বা ওই স্লটের টাইমিংটা ভালো ছিল না, এই কারণে আপনার অ্যাড যখন দিতেছেন তখন আপনার টাইমিংটাও মাথায় রাখতে হয়। আরেকটা যখন চিন্তা জিনিস হচ্ছে আমাদের ডলার আমরা কাটি কিভাবে, ফেসবুক আমার থেকে ডলার কাটি কিভাবে, একদিনের হিসাব, 24 ঘন্টার হিসাব। কারণ আপনি মনে করেন রাত্রে 12টা বাজার 15 মিনিট আগে আপনি অ্যাডটা দিচ্ছেন, দেখবেন ফেসবুক চেষ্টা করো 15 মিনিটে আপনার কেমন $1 শেষ করে দেওয়া যায়। এটা সত্যি কথা। এটা যদি আপনি একটু চেক করে দেখেন, আপনি যদি একটু অপটিমাইজ মানে অ্যাড ম্যানেজারের উপরে নজর রাখেন, দেখবেন যে অন্যান্য অ্যাডের তুলনায় আপনি যেটা 15 মিনিট আগে অ্যাড দিচ্ছেন ওইটা যদি অ্যাক্টিভ হয়ে যায়, চেষ্টা করবো কেমনে এটা বেশি বেশি রিচ করে দেওয়া যায়। কারণ ওই হেয়ার লাইফ সাইকেল কিন্তু 24 ঘন্টার ভিতরে নির্ধারণ করা, 24 ঘন্টার ভিতরে আমার টাকা ডিপোজিট করতে হবে। তো সে ওই 15 মিনিটের ভিতরে $1 হিসাব করার চেষ্টা করে। এই কারণে অ্যাড যখন দিবেন, বাংলাদেশের মার্কেটে কিছু ভুয়া ইনফরমেশন দেওয়া মানুষ আছে, অ্যাড যখন দিবেন তখন চেষ্টা করবেন যে রাতের 12টা থেকে এরপরে রাতের 12টা এই স্লটের ভিতরে অ্যাডগুলো রান করার জন্য। তাহলে দেখবেন যে প্রপার আপনার একদিনে ডলারটা স্পেন্ড করবে সে, এবং প্রপার জায়গাতে স্লটটাও ভালো পাবেন আপনি। বুঝতে পারছি? একদম খুঁজে টুজে সে প্রিপেয়ারিং মোড হোক বা যেই মোডে থাকুক সে একদম ভালো একটা অডিয়েন্স খুঁজে বের করতে পারবে। আমার কথা বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলো আছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের। আর অ্যাড কোন কিভাবে চলে? স্লট বাই স্লট। আপনার অ্যাড যদি ভালো কাজ না করে অফ করেন, স্লট বাই স্লট আপনি চেক করেন যে কোন স্লটে আমার অ্যাড ভালো কাজ করতেছে। বুঝতে পারছি? কোনো না কোনো স্লটে আপনার ভালো অ্যাড কাজ করবেই। কিন্তু ওইদিকে আবার কিছু ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টর গুলো আমাদের এদিকে এখন আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্র আমরা বানাই না, সূত্র না ভাই, এটি ফেসবুকের সূত্র, এটি আমরা কেউ কিছু করিনি, এটি ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদম এই সূত্রের উপরে চলে। কথা ক্লিয়ার? না কোনো ভেজাল আছে? ভেজাল থাকলেও কিছু করার নাই, ফেসবুক এটা দিছে। আচ্ছা, ফেসবুক এটারে বলে টোটাল ভ্যালু বা টিভি। বুঝতে পারছি? আপনার যদি কেউ বলে যে আপনার অ্যাডের টিভি কত, আপনি এটা জীবনও কইতে পারতেন না। কারণ এটা পুরোপুরি ফেসবুক নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছি? এখন এই যে টিভিটা আছে টিভিটা আসলে কিভাবে কাজ করে আমরা এটা জানতে পারি, কিন্তু আমার কোয়ালিটি স্কোর কত এই কোয়ালিটি স্কোর আমরা কোনো সময় জানতে পারবো না, কারণ এটা পুরোপুরি ফেসবুকের নিয়ন্ত্রণে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি? আমরা আমাদের কন্টেন্টটা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের অ্যাডটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বুঝতে পারছি? তো টিভিতে আমরা কি কি আছে একটু যদি আমরা খেয়াল করি, অ্যাডভার্টাইজার বিট ইনটু এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস ইউজার ভ্যালু। এখন তো অনেক জিনিসটা কি অ্যাডভার্টাইজার বিট জিনিসটা কি? একদম সহজ জিনিস, আপনি কত ডলার স্পেন্ড করবেন। বুঝতে পারছি? আমরা একটা কথা শুনবেন, আপনি হয়তো এটি আপনারাও বলতে পারেন, দেখবেন বাংলাদেশের মার্কেটে কিছু কথা আছে যে
ক্লায়েন্ট আমরা বললে যে ভাই অ্যাড তো চলতেছে না, ডলার কি বাড়াই দেবো নাকি, বা মার্কেটারে যায় বলে ভাই অ্যাড তো ভালো কাজ করতেছে না, সেলস তো হইতেছে না, কি করবো? মার্কেটার ও ইয়া দেয়, সলিউশন দেয়, ভাই ডলারটা বাড়াই দেন। কেন ডলারটা বাড়াই দেন? কারণ আপনি যখন এই সূত্রতে ফালাবেন, এই সূত্র যখন ফালাবেন তখন ডলার যখন বাড়াই দিবেন তখন আপনার কোয়ালিটি স্কোর বাড়া শুরু করে। বুঝতে পারছি? এটা এক সময়, এই ট্রিক্স এক সময় কাজ করতো, কিন্তু বর্তমানে এই ট্রিক্স কাজ করে না। কেন কাজ করে না? কারণ আপনি দেখেন পরবর্তীতে আমার দুইটা সূত্রের ভিতরে আর দুইটা জিনিস আছে। এটা কি আছে? এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস ইউজার ভ্যালু। এখন ইউজার ভ্যালুটা আর এস্টিমেটেড অ্যাকশন রেট জিনিসটা কি? ধরুন আপনি $5 দিচ্ছেন একটা অ্যাডের ভিতরে, মানে প্রত্যেকদিন $5 যাবে, কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি ভালো না, অ্যাড দিয়ে ডিজাইন দিচ্ছেন মন মতো একটা মাইরা দিচ্ছেন, বা আরেকজনের ভিডিও ডাউনলোড করে আপনি অ্যাড দিয়ে দিচ্ছেন, এটা কপিরাইট করা ছিল, কপিরাইট কন্টেন্ট দিয়ে আপনি অ্যাড দিচ্ছেন। এরপর হচ্ছে এটার ভিতরে মানুষ ক্লিক করে না, মানুষের ভিতরে ইন্টারেস্টেড না, মানুষ যে ইন্টারেস্ট, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন তার যেরকম ইন্টারেস্ট থাকা দরকার ওই প্রোডাক্টের প্রতি বা ইমেজের প্রতি, ওই ইন্টারেস্টটা সে ফিল করতেছে না, তখন সে কি করবে না? ক্লিক করবে না। ক্লিক না করলে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট কাজ করবে না। বুঝতে পারছি? এরপর কি আছে? ইউজার ভ্যালু। ইউজার ভ্যালুর ভিতরে কি থাকে? আপনার আসলে কতটা রিলেভেন্ট, আপনার অ্যাডটা কতটা রিলেভেন্ট, এই জিনিসগুলো এদিকে ডিফাইন করে। এই যদি রিলেভেন্ট যদি না থাকে আপনার অ্যাডের, এটা কোনো সময় কাজ করবে না। আপনার ক্যাপশন লেখছেন, আপনি ক্যাপশন যেটা লেখছেন ওই ক্যাপশন মানে ডিজাইন একটা, ক্যাপশন লিখে রাখছেন আরেকটা, ফেসবুক বুঝতেছে না যে আপনি কি লিখছেন এটার ভিতরে, মানে প্রোডাক্ট দেখতেছে একরকম, ক্যাপশন দেখতেছে আরেক রকম, তখন এটার ভিতরে রিলেভেন্সি খুঁজে পাবে না। তখন কি হবে? আপনার যে ইউজার ভ্যালু আছে ওই ইউজার ভ্যালু ডিক্রিজ হবে। কারণ আপনি চিন্তা করেন এস্টিমেটেড অ্যাকশন রেট, মানুষ আপনার অতি পছন্দ না, ঠিক আছে? আপনি যে কন্টেন্ট দিচ্ছেন ওই কন্টেন্ট ফেসবুক বুঝতেছে না, কিন্তু আপনি $20 প্রত্যেকদিন দিয়ে রাখছেন, এটা কি করবো? এটা কোনো কাজ আছে? আমি যতই ডলার বাড়ান, এটা কি মানুষের কাছে নিতে পারবে সে? তো এদিকে আমার অ্যাডের টাকা বাড়ায় বা লাভ আছে, আমার ডলার স্পেন্ড করে অ্যাডভার্টাইজার বিট বাড়ায় আমার কোনো লাভ হবো? তাহলে আমার কোন জিনিসে ফোকাস দিতে হবে? প্রথমে টাকার আগে আমার কন্টেন্টে ফোকাস দিতে হবে। আমার কন্টেন্ট কতটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় এই জিনিসটাতে আমার ফোকাস দিতে হবে। আমার যে ক্যাপশনগুলো লিখতেছি ক্যাপশনটা কত শর্ট করে কত সুন্দরভাবে আমি ফেসবুকে বোঝাতে পারি এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তারপরে কি হচ্ছে? আমার ডলার কত স্পেন্ড করতেছি। আপনি দেখবেন কিছু কিছু কোম্পানি আছে তারা আসলে তেমন কোনো কিছু ডলারই স্পেন্ড করে না, কিন্তু তারা হিউজ সেল করে, কারণ তাদের কন্টেন্ট মার্কেটিং ভালো, কন্টেন্টের অ্যাঙ্গেল ভালো, কন্টেন্টটা তারা ভালো বুঝে। আপনি কন্টেন্ট মার্কেটিংটা ভালো বুঝতে পারেন, আপনি অ্যাডভার্টাইজার বিডে সবসময় উপরের দিকে থাকবেন। বুঝতে পারছি? আবার এমনও অনেক সময় হয় যে আপনি কম ডলার স্পেন্ড করতেছেন বাট আপনার কন্টেন্টটা অনেক ভালো, শেয়ার হয়েছে বেশি, ভাইরাল হয়ে গেছে, অ্যাডও চলতেছে, ভাইরালের কাজও চলতেছে, তখন কিন্তু আবার ডলার স্পেন্ডটা কমে আসে কিন্তু আপনার ফিডব্যাকটা ভালো আসে। বুঝতে পারছি? কিন্তু আবার অনেক সময় উল্টা দেখবেন, আপনি ডলারের পর ডলার বাড়াইতেছেন কিন্তু আপনার অ্যাডটা কাজ করতেছেন, আপনি অপটিমাইজের পর অপটিমাইজ করতেছেন কিন্তু আপনার কাজ করতেছেন, কারণ আপনি যে ইমেজ দিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন এর কোয়ালিটি ভালো না, আপনি ক্যাপশন দিচ্ছেন ওর ক্যাপশন ভালো না, আপনার যে পেজের যে হিস্ট্রি আছে পেজের হিস্ট্রি ভালো না, পেজের যে সেট আপ করছেন, পেজের পুরো যে নামাই আনছেন, পেজের কোয়ালিটি ভালো না, এই জিনিসগুলো যদি ভালো না হয় আপনার অ্যাড কোনো সময় কাজ করবে না। আমরা বুঝাতে পারছি? তাহলে আপনার মাথায় রাখতে হবে কোন জিনিসটা অ্যাড চালানোর সময়? কন্টেন্ট কোয়ালিটি। শুধু কন্টেন্ট কোয়ালিটি মাথায় রাখলে হইব? হ্যাঁ, বুঝিনি। আর এরপরে না, টাকা তো অবশ্যই খরচ করতে হবে। এরপরে আসেন, আমরা মেসেজ করি না, মেসেজ মেসেজ রিপ্লাই করি না, তো মেসেজের রিপ্লাইয়ের ভিতরে আপনার খেলা আছে, এই অ্যাডের কোয়ালিটি আপনার এই মেসেজ রিপ্লাইতেও নজর দেয়। আর একটা জিনিস দেখেন, ফেসবুক আপনার একটা মানুষ এনে দিল, সে খুবই পটেনশিয়াল, সে আপনার জিজ্ঞাসা করলো ভাই প্রাইস কত এটার, আপনি ওরা মেসেজে রিপ্লাই দিলেন ভাই 1400 টাকা, ভাই তুই 1400 টাকার মাল তুই অনলাইনে বেচবি, তোর একটা তো পার্সোনালিটি থাকতে হবে, তোর ব্র্যান্ডে তো একটা টোন থাকতে হবে, তাই না? আপনি ব্র্যান্ডের যদি টোনই না থাকে আপনি তো ওই দিকে কোনো কিছু সেল করতে পারবেন না। যখন ফেসবুকে দেখা যায় উল্টাপাল্টা মেসেজ রিপ্লাই করে, সে আপনার ইনবক্স পর্যন্ত চেক আপ দেয়, ইনবক্স পর্যন্ত অপটিমাইজ করে, এই অ্যাডের থেকে ইনবক্সে কি ধরনের কমিউনিকেশন হয়েছে। আপনি দেখবেন যদি আপনি কোনো নতুন বিজনেস নিয়ে কাজ করেন, নতুন বিজনেস নিয়ে যখন কাজ করবেন প্রথম অ্যাড যখন চালাবেন আপনি, তখন দেখবেন মেটা বিজনেস সুটে যখন মেসেজগুলো আসে তখন আপনার উপর দিয়ে একটা নোটিফিকেশন ফেসবুক দেয় যে ইজ দিস চ্যাট অর কমিউনিকেশন ইজ হেল্পফুল ফর ইউ ফর ইউর বিজনেস, আপনি ইয়েস অর নো দিতে পারেন। সে আসলে তখন প্রিপেয়ারিং মোডে থাকে যে আসলে এই ধরনের পেজের বা এই বিজনেসের ক্লায়েন্টটা কারা, সেগুলো খুঁজে ফাইন্ড আউট করে। যখন আপনি প্রথমে অ্যাডগুলো চালান তখন আপনার কি করতে হবে? তখন তারে সাহায্য করতে হবে যে এটা কি আসলে আমার বিজনেস। আপনি যে চ্যাটটা করলেন, এই যে মানুষের লগে চ্যাটটা করলেন, করার পরে তো আপনি বুঝছেন যে সে আপনার টার্গেট অডিয়েন্স কি না,
তখন আপনার বলতে হবে যে এটা আমার টার্গেট অডিয়েন্স, ইয়েস অর নো। যদি টার্গেট অডিয়েন্স হয়, যদি আপনার বিজনেসে হেল্প করে তাহলে ইয়েস দিবেন। তখন দেখবেন কি ওই রকম যে মানুষগুলো আছে না ওর কাছে নিয়ে অ্যাডটা বসাই দিব, ওর বিহেভিয়ারের মানুষকে কাছে অ্যাডটা নিয়ে বসাই দিব। কিন্তু আপনি যদি ওটার কোনো রেসপন্স না করেন সেক্ষেত্রে কিন্তু সে অপটিমাইজ করতে পারবে না তার অ্যাডটা। অপটিমাইজ যে আমারই করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, কিছু টেকনিক্যাল ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের নিজের ম্যানুয়ালি করতে হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বর্তমানে যে আমাদের অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কিছু এআই আছে আমাদের ফেসবুকের ভিতরে, এই এআই গুলা কি করে নিজেরাই তাদের কাজগুলো তারা অপটিমাইজ করে ফেলে। কিন্তু আপনার তার ওরে ফিডব্যাকটা দিতে হবে। ইনবক্সে গেলে দেখবেন যে তার নিচে দিয়ে লেখা আসে যে এই যে লিডটা নিতেছে, আপনি যখন দেখবেন মোবাইল নাম্বার, আপনি কাউ থেকে যদি মোবাইল নাম্বার নেন মেসেঞ্জারে তখন দেখবেন আপনারা বলছে লিড কালেক্টেড। আর লিড কালেক্টেড এই ইনফরমেশনটা কি সে দেওয়া দরকার আছে? সে তো এটা নিজেদের কাছে রাখা দিলেই পারতো, কিন্তু নিচে দিয়ে লেখা বলছে লিড কালেক্টেড। কারণ আপনার যে লিড সেন্টার আছে না, মেটা বিজনেস স্টুডিও একটা লিড সেন্টার দেখছেন না, ওই লিড সেন্টারে গেলে দেখবেন যে ওই নাম্বারটা সে সংরক্ষণ করে রাখছে। লিডে যখন ডাউনলোড দিবেন তখন ওই নাম্বারটা সে সংরক্ষণ করে রাখছে। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে, আপনার যদি অ্যাড কোয়ালিটি ভালো করতে চান আপনি মেটা বিজনেস স্যুটটা প্রপার ইউজ করতে হবে, অন্তত মেসেজিং পার্টটা। এদিকে আমি যখন ইনবক্সে আসতেছি, আমি যদি এখান থেকে ইনবক্সে আসি, ইনবক্সে আসতে দেখবেন আমাদের এই পার্টটার ভিতরে কিছু ইনফরমেশন চাই, কিছু ইনফরমেশন সে আমাদেরকে দেয়, তার বিপরীতে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন চায়। যেমন ধরেন এদিকে এই যে মহিলাটা আছে বা এই মেয়েটা আছে, ওনার সাথে আমরা ধরেন কনভারসেশন করছি, ধরেন এখানে আমরা কনভারসেশন করছি, আচ্ছা এই প্রোফাইলটা না করাটা বেটার হবে। আচ্ছা ধরেন এদিকে কোনো একটা ব্যক্তির সাথে আমাদের কমিউনিকেট হয়েছে, আমরা এদিকে মেসেজ রিপ্লাই দিই না, কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্টস হোয়াটসঅ্যাপে জায়গা, ঠিক আছে, মেসেঞ্জারের এরিয়ায় এটি কাজ দেয় না। যেমন ধরেন এই যে একটা বেটি, এটা কি দেয় ব্যাটা না বেটি, আচ্ছা ব্যাটা। আচ্ছা দেখেন এই যে লোকটা আছে, উনি কি করছে, উনি আমাদেরকে একটা নাম্বার দিছে, একটা নাম্বার দিছে না এদিকে, দেখেন নিচে দিয়ে দেওয়া আছে অটোমেটেড ডিরেক্টেড আউটকামস, যে উনি আসলে ইনটেক হিসেবে এই লিডারের সে ইনটেক হিসেবে কাউন্ট করছে। মানে এই যে নাম্বারটা দিয়েছে একটা মানুষ, আপনি ধরেন আপনি একটা মানুষের নাম্বার দিয়েছেন, আপনি কি তারা নাম্বার দিয়ে দিবেন? আপনার কাছে একটা ছেলে নাম্বার চাইছে যারা আপনি জীবনও চিনেন না, তারা কি আপনার নাম্বারটা দিবেন? আপনি বা আপনি একটা মেয়ের জীবনও চিনেন না, তার নাম্বারটা দিবেন? অবশ্যই দিবেন। মার্কেটিং হয় আপনি আমার হবেন নাহলে আমার প্রোডাক্ট আপনার হবে, ঠিক আছে। আচ্ছা ফাইজলামি পরে করতেছি। এখন এদিকে দেখেন এই যে নাম্বারটা নিল, নাম্বারটা নেওয়ার পরে ফেসবুক অটোমেটিক তারে কি হিসেবে কাউন্ট করছে? ইনটেক লিড হিসেবে কাউন্ট করছে। এদিকে লেখা আছে আপনাদের যত সম্প্রদায় তার জন্য আমি দুঃখিত, ইনটেক লিড হিসেবে কাউন্ট করছে। এখন আপনার আসলে ধরেন ওর লগে আমি কনভারসেশন করলাম, ফোনে কথা কইছি যে ভাই কি অবস্থা, আমার প্রোডাক্টটা এরকম, আমার প্রোডাক্টের প্রাইস এরকম, আপনি এটা নিলে এরকম এরকম সুবিধা হবে, আপনি কি নিতে চান কিনা? উনি বলছে জি ভাই আমি নিতে চাই। উনি লিডটা ক্লোজ হইলো, এই লিডটা ক্লোজ হইলো। এখন লিডটা যে ক্লোজ হইলো, আপনার এদিক থেকে কাজ কি জানেন? এই যে লিড স্টেজটা লেখা আছে না, এই লিড স্টেজে ক্লিক করবেন, লিড স্টেজে ক্লিক করলে গো টু লিড সেন্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। গো টু লিড সেন্টারে যখন ক্লিক করবেন তখন আপনার লিড সেন্টারে নিয়ে আসবে। এটা একদম প্রথম আপনার জন্যই আমি স্পেশালি এই জিনিসটা আমি করি নাই, আপনারা দেখাইতে হবো এই কারণে আমি করি নাই, মানে আমরা এটা ওপেন করিনি। এই জিনিসটা আমি যে প্রসিডিউরে আসছি এই প্রসিডিউরে এসে লিড সেন্টারটারও ওপেন করতে হবে, বুঝতে পারছি। এই দেখেন এখন ডাটাগুলারে সে এখন ডাটাগুলা যত ডাটা পাইছে বিগত কয়েক বছরের বা কয়েক মাসের যত ডাটা আছে তার কাছে সব ডাটা সে এদিকে আনবে। ইনটেক ডাটা কোনটা, কোয়ালিফাইড ডাটা কোনটা, আর কনভার্টেড ডাটা কোনটা, এই সবগুলো ডাটা সে এক জায়গাতে আনবে। এরপরে দেখেন কনভার্সন রেট দেখাবে, আপনার কনভার্সন রেট, আপনি যতগুলো লিড আসছে এর ভিতরে কনভার্সন কত হয়েছে এই একটা রেট দেখাবে। ইনটেক লিড কয়টা আছে, কনভার্টেড লিড কয়টা আছে, সব সেই ইনফরমেশন দিকে দেখাবে। তো এদিকে কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ পর একটু রিলোড দিবেন, দেখবেন সব ডাটা আপনার এদিকে শো করতেছে। একটু ওয়েট করুন দেখি আসে কিনা, যদি আসে তাহলে তো ওয়েল এন্ড গুড, এই যে আশা করছে। এই যে এদিকে দেখেন ইনটেক ডাটা আসছে। ইনটেক ডাটা জিনিসটা কি? ইনটেক ডাটা জিনিসটা হচ্ছে যে সে আমার কাছে কোনো একটা ইনফরমেশন সে দিছে, হয় নাম দিছে, না মোবাইল নাম্বার দিছে, না তার ইমেল অ্যাড্রেস দিছে, কোনো না কিছু একটা দিছে এই লিডটা। এখন ধরেন এই যে ইফাজ ইসলাম আছে, হ্যাঁ, এখন ধরেন এটা তো পেড করা আছে দেখা যাইতেছে, ধরেন উনি ধরেন আমাদের কি স্টেজে আছে, এদিকে থ্রি ডটে আমরা ক্লিক করি,
ধরেন ওনার সাথে আমরা জাস্ট কমিউনিকেট করতেছি, ওর নাম্বারটা আমরা পাইছি, উনি তো আমার কাছে কি করছে, জাস্ট নাম্বারটা দিছে। নাম্বারটা দেওয়ার মানে কি, সে আমার প্রতি ইন্টারেস্টেড, বাট সে কিন্তু কনভার্টেড না। এমন হয়তো আর কথা কয়ে তার ডিমোটিভেট হয়ে গেছে, তার দরকার হচ্ছে ধরেন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড বা অন্য কোনো একটা সার্ভিস, আমরা তারা দিয়েছি অন্য একটা সার্ভিস বা আমরা প্রোভাইড করছি অন্য একটা সার্ভিস, কিন্তু সে চায় যে আমাদের সাথে কথা বলতে, এই কারণে নাম্বারটা দিছে। আর নাম্বারটা দেওয়ার পরে আমি বলতে পারি যে ভাই এটা কোয়ালিফাইড, আমি ফেসবুকে বলছি দিস লিস্ট কোয়ালিফাইড ফর আওয়ার অ্যাড মার্কেটার্স, কিন্তু তার সাথে কথা বলার পরে হয়তো আপনি বুঝতেছেন যে না এটা আসলে আমার জন্য না, তখন আপনি কি করতে পারেন, নট কোয়ালিফাইড দিয়ে দিতে পারেন, যে এটা এই ধরনের লিড আমার দরকার নেই, এই ধরনের মানুষ আমার দরকার নেই, আমার এই যে চ্যাটটা যে হয়েছে ওই চ্যাটের ভিতরে যে কমিউনিকেশন হয়েছে এই কমিউনিকেশনের মানুষ আমার দরকার নেই। আপনি কিন্তু বিহেভিয়ারের উপরে কথা বলতেছেন না, আমি মেসেজ যখন আপনি লিড সেন্টারে যখন কাজ করতেছেন তখন আমরা মেসেজ কনভার্সনটা কেমন হয়েছে ওটা সে চেক আপ করে, তো আপনি নট কোয়ালিফাইড দিয়ে দিতে পারেন। নট কোয়ালিফাইড দিয়ে দিলে এরকম ধরনের মানুষের কাছে আর অ্যাড দেখাবো না সে, বুঝতে পারছি। এরপরে ধরেন আপনি আরেকজনের ধরলেন সে অর্গানিক, সে অ্যাডের থেকে আসে না অর্গানিক আসছে, ধরেন তার সাথে কোয়ালিফাইড করলেন প্রথমে, তারপরে তারা কি করলেন, আরে বাপ আয়ুষ না, তারপরে সে কথাবার্তা করলো, কথাবার্তা করার পরে আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা নিল, আপনি তারা দিয়ে দেন কনভার্টেড, বুঝতে পারছি। আপনি যদি অ্যাড স্টেজ করতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আর নতুন কোন স্টেজ যদি করতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো এই যে জিনিসটা আছে এই জিনিসটা যখন আপনি মেনটেন করবেন, মেনটেন করে দেখবেন যে আপনার অ্যাডের কোয়ালিটি ভালো হওয়া শুরু করে। এই যে মানুষ করে যে আমার আসলে অনেক মেসেজ আসে কিন্তু আমার সেল হয় না, আমার অনেক মেসেজ আসে বা সেল হয় না, বা তুমি যে 2-3টা সেল করছো এমন তো না যে তুমি সেল করো নাই, তুমি যে 2-3টা সেল করছো ওই 2-3টা সেলের লিডরে আসলে প্রপার ডাটা দেয় নাই, সে প্রপার ভাবে সে মেনটেন করে নাই অ্যাড ম্যানেজারের ভিতরে, সরি মেটা বিজনেস স্যুটের ভিতরে। যদি মেটা বিজনেস স্যুটের ভিতরে ঠিক করে সে ইনপুটটা দিত, তার ওই পরবর্তী যে অ্যাড গুলো আছে তার ওইরকম মানুষের কাছে নিয়ে যেত। আমার কথা বুঝতে পারছি। তো এই জিনিসগুলো মেনটেনেন্স করতে হয়, এই জিনিসগুলো মেনটেনেন্স না করেন তাহলে সে তো আর শুধু শুধু ফেসবুকটা শুধু শুধু এই পার্টটা দেয় নাই, সে যেহেতু এই পার্টটা দিছে কোনো না কোনো রিজনেই দিছে, সে যেদিকে দিছে লিডটা কি ধরনের লিড, এই লিডটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, এই যে ফিডব্যাকটা এই ফিডব্যাকটা যদি আপনি না দেন সে কই থেকে আপনারা ক্লায়েন্ট দিব, সে তো সারাদিন ঘুরতে বেড়াইবো প্রিপেয়ারিং মোডে বসে থাকবো সে আপনারা, দেখবেন অনেক মানুষের 2 মাস 3 মাসের প্রিপেয়ারিং মোডে বসে থাকে, কেন বলে থাকে, কারণ তার কাছে প্রপার ডাটা যায় না। আপনি প্রপার ডাটা দেওয়া শুরু করেন দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাড, এরপর দেখবেন আপনার সেল আইতেছে। আর সেল আইতেছে বলতে এমন না যে ভাই আপনি মনে করবেন যে আপনার প্রতি মেসেজ আইবো প্রতি মেসেজে সেল হবে, এরকম না। এটা হচ্ছে আপনার যদি 100টা মেসেজ আসলে আগে একটা সেল হইতো, তখন দেখা যাবে কনভার্সন রেটটা বাড়বে, 100টা মেসেজ আইলে হয়তো আপনার 5টা 10টা সেল হইতেছে, কারণ একদম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবে, বিষয়টা বুঝতে পারছি। এখন আর ফেসবুক অ্যাডটা ভাই এরকম না যে আপনার ইন্টারেস্ট ধরে আপনি দিয়ে দিচ্ছেন, ইন্টারেস্টের মানুষের কাছে গেছে সেল হয়ে গেছে। এখন অনেক কিছুর উপরে ফ্যাক্টর করে, আপনার কম্পিটিশন অনেক বেশি, আপনার কাজ করতেও অনেক বেশি, আপনি অনেক বেশি ইনপুট, যত বেশি ইনপুট দিবেন আপনার এআই এর তত বেশি ইনপুট ভালো কাজ করবে, আউটপুটটা পাবেন। আমরা কথা বুঝতে পারছি। কারণ আপনি কি ধরে ধরে এই জায়গাতে লিড সেন্টারে কাজ করতে হবে আপনার প্রত্যেকবার ধরে ধরে, এত কষ্ট করার দরকার নেই। আপনি কি করবেন, আমাদের কি পার্ট আছে, ইনবক্স আছে, আদে আগাম বলি। আচ্ছা, ধরেন এই যে আব্দুর রহিম, আব্দুর রহিম যিনি আছে উনি কি করছে, আমাকে মেসেজ করছে। এখন এটা লিড সেন্টার কি, লিড সেন্টারের লিড স্টেজ কি আছে এদিকে, ইনটেক। ইনটেক মানে কি, মানে এটার সাথে কোনো তেমন কোনো কনভারসেশনই হয় নাই, মানে এটা একদম ইনটেক বলতে আমরা কি বুঝি, মনে করেন যে একটা মোবাইলের বক্স খুব প্যাক ট্যাক করা, এটা একদমই ধরা হয় নাই, এটাই তো একদম ইনটেক বলা হয় নাকি। তো লিডের ক্ষেত্রেও সেম, ওনার সাথে কোনো কনভারসেশন হয় নাই, এটা ইনটেকে আছে। এখন ধরেন ওনার সাথে আমরা অনেকক্ষণ কথাবার্তা কইছি, আমরা বুঝতে পারছি যে তার আসলে আমাদের সার্ভিসটা দরকার, বা সে আমাদেরকে ওয়েবসাইটটা দিচ্ছে, তার তার ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলছি, তার সাথে আমরা একটা মিটিংও করছি হয়তো, তখন আমরা তারা কি করে দিব এদিক থেকে কোয়ালিফাইড, ঠিক আছে। এরপর যখন মিটিং টিটিং করে আমাদের একদম শিওর যে সে আমার কাছ থেকে কাজ করাবে, তখন আমরা এটা কি করব, কনভার্টেড। এরপরে ধরেন ওনারা ফোন দিতে গিয়ে আপনি ওনারা মেসেজ টেসেজ করার পরে এরপরে দেন উনি উদয় হয়ে গেছে, তখন আপনি কি করবেন, লস্ট। এরপরে ধরেন উনি ওনার সাথে কথাবার্তা বলছেন, বাট ওনার সার্ভিসের আমার সার্ভিসের সাথে তার সার্ভিস মিলে না, বা তার বিজনেসের সাথে আমার আমি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি ওই ইন্ডাস্ট্রির সাথে তার ইন্ডাস্ট্রি মিলে না, তখন আমি কি করবো, নট কোয়ালিফাইড, তারে আর খুঁজে বাইর করবো। এইগুলো যখন আপনি দেখবেন যে দেওয়া শুরু করছেন না, তখন দেখবেন অটোমেটিক আপনার অ্যাড গুলা অপটিমাইজ হওয়া শুরু করবে, বুঝতে পারছি, একদম ক্লিয়ার। এখনো কাহিনী শেষ হয়নি, ওয়েট করেন। এরপরে দেন ওয়াটার স্ট্যাটাস নামে একটা অপশন আছে। ওয়াটার স্ট্যাটাস জিনিসটা কি, এটা হচ্ছে আপনি যখন কাপড়ের বিজনেস বা ধরেন কোন ধরনের ওয়াটার রিলেটেড কাজ যখন করবেন তখন এই জিনিসটা বেশি ইউজ করবেন, বুঝতে পারছি। এরপরে মেটা বিজনেস শুটে গেলে দেখবেন যে টাকা বিলিং করার মতো একটা সিস্টেম আছে,
মোবাইল থেকে দেখলে দেখবেন যে বিলিং করার একটা সিস্টেম আছে, যে কত টাকার বিল হইতেছে, ওই বিলিং সিস্টেমটাও ইউজ করবেন। ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করবেন বা ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, তখন ক্লায়েন্টরাও এই জিনিসটা বলবেন যে আপনি যে বিলটা করতেছেন এই বিলটা মেটা বিজনেস সুটের ভিতরে বিলটা একটা পাঠান। আপনি ইনভয়েস একটা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু মেটা বিজনেস সুটে একটা টাকার পরিমাণ রাখেন, যাতে সে ওই টাকাটা দেখে বুঝতে পারে যে আসলে আমার কত পার্সেন্ট কনভার্সন হইতেছে বা কি পরিমাণ আমার সেলস হইতেছে, এই জিনিসটা যাতে ফেসবুক অ্যাড বুঝতে পারে। আমার কথা বুঝতে পারছি? এইগুলো যখন বুঝতে পারবেন তখন অ্যাড কোয়ালিটি অটোমেটিক আপনার ইনক্রিজ করা শুরু করবে। তখন আপনি দেখবেন যে কম ডলারেও আপনার বেস্ট একটা সেলস পাইবেন। আমরা আমাদের মার্কেটিং, যারা মার্কেটিং করে তাদের মেইন উদ্দেশ্যটা কি দেয়, যত কম টাকায় যত বেশি সেলসটা জেনারেট করা যায়, তাই তো? ধরুন আপনি 15,000 টাকা খরচ করছেন, আপনি 1 লাখ টাকা সেল করছেন, তো আপনার এদিকে রেশিওটা ভালো না? 20,000 টাকা অ্যাডে স্পেন্ড করছেন, 2 লাখ টাকা আপনি বাইর করে নিয়ে আসছেন, বা 20,000 টাকা আপনি ফালাইছেন, আপনি ধরেন কত 20 লাখ টাকা সেল করে দিয়েছেন। যদি এটা একটু টাফ, বাট করতে পারেন, করা যায়। আপনি যদি একদম প্রপার ডাটা দিতে পারেন, আপনার 20,000 টাকায় কাজ হয়ে যাবে। যেমন আমরা এই অফারের আগের অফার আমরা 5,000 টাকা অ্যাড চালাইছি, মানে ফেসবুক আমরা $50 সামথিং, $50 কম, 5,000 টাকা বাংলাদেশি টাকায় এখন $50 কম, হয়তো কত 42-43 ডলার হইব, কিন্তু ওইটার থেকে মানে ওইটার কয়েক গুণ আরো এস আইছে, বুঝতে পারছি? মানে 5,000 টাকারও কয়েক গুণ রয়েছে আসছে। তো ওই যে বিষয়টা আছে ওইটা হচ্ছে আপনার প্রপার ডাটাটা পাইছিল সে। যখন অ্যাডস ম্যানেজারে প্রপার ডাটা দিবেন, মার্কেট একদম পারফেক্ট সময় থাকবে, তখন একদম দেখবেন যে প্রপার ভাবে আপনার অ্যাডটা চলতেছে। কিন্তু আপনি যখন প্রপার ডাটাটা দিতে পারবেন না, প্রপার টাইমিং এ আপনি অ্যাডটার রেসপন্স দিতে পারবেন না, তখন দেখবেন আপনার অ্যাডের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি? এরপর হচ্ছে টাইমিং, মেসেজ দেওয়ার টাইমিং। এটা আমি মেটা বিজনেস স্টুডেন্ট ক্লাসেও বলছি, এখনো বলতেছি, যত দ্রুত পারেন রিপ্লাই দিতে হবে, যত দ্রুত পারেন, ইন আ সেকেন্ড যদি পারেন, ইন আ সেকেন্ড রিপ্লাই দিতে হবে। ইন আ সেকেন্ড রিপ্লাই দিতে হলে কি করতে হবে, আপনার এই যে দেখেন এই একটা অপশন আছে সেভ রিপ্লাই, সেভ রিপ্লাই করে রাখতে হবে। আর আপনার কোন ধরনের কোশ্চেন আসে সবচেয়ে বেশি, মোস্ট অফ দ্য টাইম কোন ধরনের কোশ্চেন আসে, কিছু 3টা কোশ্চেন তো আমরা অ্যাডে দিয়ে রাখি, ওইটা তো আপনার 1 ঘন্টার ব্যাকআপের হিসাবে দিয়ে রাখে ফেসবুক, আপনার সাহায্য করে। কিন্তু আপনি চেষ্টা করবেন 1 ঘন্টার ভিতরে ইন আ সেকেন্ড আপনি রিপ্লাই দিতে পারেন কিনা। যদি আপনি রিপ্লাই দিতে পারেন, আপনার দেখবেন ফেসবুক আপনার সাহায্য করবে। কিন্তু আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে অ্যাডের রিপ্লাই দেন, মেসেজের রিপ্লাই দেন, তখন দেখবেন যে আপনার অ্যাডের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। মানে যে জায়গায় আপনি 1.5 লাখ 2 লাখ টাকা সেল করতে পারতেন, ওইদিকে সেল নেমে আসবো 80,000 70,000। আমার কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে এই বিষয়গুলো? মানে এই জিনিসটি দেখতে একটু কেমন হাস্যকর লাগে না, যে এই জিনিসটি আসলে কি কোনো দরকার আছে? অ্যাড তো চালাই দিছি, এবার আমার সেল হোক। এরকম হয় না? আমরা তো আমাদের ক্লায়েন্ট গুলো কেমন হয় যে ভাই ফেসবুক অ্যাডটা চালাই দেন, সেল হয়ে যাক। ভাই সেল তো আমি অ্যাডটা চালাই দেবো, এখন কথা তো তোমার করতে হবে, কথা যদি না কো তোমার তো সেল হবে না, ঠিক না? কারণ আপনার কাছে কি অদ্ভুত লাগতেছে এই জিনিসটি, যে এই জিনিসটি আসলে মানে অ্যাডের ভিতরে কাজ করে? এগুলো অল অ্যাবাউট সার্ভিস, আপনি সার্ভিসটা কেমন দিচ্ছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, ফেসবুক আপনার কাছে অ্যাড নিয়ে আসছে, ফেসবুক আপনার কাছে কি দিল, অ্যাড, মানে কাস্টমার এনে দিল, আপনার অ্যাড ইউজ করে আপনার কাস্টমার এনে দিল। কারণ আপনি কাস্টমারের প্রপার একটা ট্রিটমেন্ট দিচ্ছেন না, ফেসবুককে আপনার কাস্টমার এনে দিব, সে আপনার কিছু বট ফাটাই দিবে, ভাই তুই শান্তি থাক, তোর তো এমন ইয়া দরকার নাই, তোর কাছে টাকা নেওয়া দরকার, তোর কিছু বট দিই। এবার এদিকে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এনে দিয়ে বট, ঠিক আছে? মানে এটি অরিজিনাল মানুষ না, ওই ভুলে বলে টিপ দেওয়া যায়। কিছু মানুষ আছে না, ক্লিক করে, হুদেই ক্লিক করে, আসলে তারা বট না, তারা মানুষই, তাদের বিহেভিয়ার হচ্ছে ক্লিক করা, ক্লিক করে দেয়, ক্লিক করছে মেসেজ আয়া পড়ছে, শেষ, হ্যাঁ দিক থেকে ডলার কেটে নিয়ে গেছে। কিন্তু আপনি যখন প্রপার একটা ফিডব্যাক দিবেন, ফেসবুকে প্রপার ডাটা দিবেন, তখন সে দেখবেন যে আপনার প্রপার মানুষের কাছে নিয়ে, বুঝতে পারছি? একদম আমি বাংলাদেশ টার্গেট বাংলাদেশের প্রপার মানুষের কাছে নিবে, বাইরের দেশের টার্গেট বাইরের দেশের প্রপার মানুষের কাছে নিবে। এই যে ইয়া করে ফাইবারে যে মানুষ $100 $150 মানুষে হায়ার করে অ্যাড দেওয়ার জন্য, অপটিমাইজেশন করার জন্য, আপনার কি মনে হয় অ্যাড অপটিমাইজেশন এত সহজ? এই যে আমি যতক্ষণ আপনার এই জিনিসটি দেখাইলাম, এটা সব হলো অ্যাড অপটিমাইজেশনের কাজ। আপনি যদি এই জিনিসগুলো অপটিমাইজ না করেন, আপনি কোনো সময় ভালো একটা অ্যাড চালাতে পারবেন না। আমার কথা বুঝতে পারছি? আর এটি আপনি ইউটিউব চ্যানেল দেখে, ইউটিউবের ভিডিও দেখে পাইতেন না। এই যে কথাগুলো আপনারা বলা হয়েছে না, এইগুলো আপনি ইউটিউবের ভিডিও দেখে জীবনে পাইতেন না। মানে ইউটিউবে সব কথাই হয় না। এখন কথা হচ্ছে আমাদের যে অ্যাড কোয়ালিটির যে বিষয়টা আছে, অ্যাড কোয়ালিটির বিষয় সবচেয়ে বড় বিষয়, আমার বিডের আগে, ডলারের আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার প্রি প্ল্যানিংটা কি আছে, আমার পেজের কোয়ালিটি কি অবস্থা, আমার পেজের ব্র্যান্ডিংটা আছে কিনা, আমার পেজে ঢুকলে মানুষ আমার সম্পর্কে ভালো করে জানে কিনা, আমার প্রোডাক্টগুলো ভালো করে প্লেসমেন্ট করা আছে কিনা, আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো আছে কিনা, আমার স্টোরি যে বলতেছি, আমার পেজের ভিতরে যে স্টোরিটা বলতেছি, এই স্টোরিটা ঠিক আছে কিনা, স্টোরি টেলিংটা ঠিক আছে কিনা। কারণ এমন মানুষ কিন্তু আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ হয় ইমোশন কিনে, নাহলে তার প্রবলেমের সলিউশন কিনে, না হয় তার কিছু একটা কিনে।
মানে সে প্রোডাক্ট কিনে নেয়, শিওর হয় না। আর আমি একদিন প্রথম ক্লাসের দিকে আমি বলছিলাম যে মানুষ কোনো সময় ব্রেইন দিয়ে কোনো কিছু কিনে না, তার ইমোশন দিয়ে সবকিছু কিনে। বুঝতে পারছি? তো আপনার আসলে যতই অ্যাড চালান, যত কিছুই করেন, তার ইমোশনে হিট করতে হবে, তার প্রবলেমে হিট করতে হবে, প্রবলেম হিট করে তার একটা সলিউশন দিতে হবে, সলিউশন দিয়ে তারে কাস্টমার কনভার্ট করে দিতে হবে। আর তার মাঝখানে আরো অনেক স্টেজ আছে, তার সাথে মিটিং করা, তার সাথে প্রি অ্যাসেসমেন্ট করা, তার প্রি অ্যাসেসমেন্টে আপনার তার প্রবলেম বোঝা, এরপর তার সাথে কমিউনিকেট করা যে আসলে তার প্রবলেম যেটা আছে তার সাথে কিভাবে আপনি অ্যালাইন হতে পারেন, এই জিনিসগুলো নিয়েও মাথায় একটু খাটাইতে হবে। ঠিক আছে? আপনি যখন নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি ধরবেন, আপনি যদি এরকম র্যান্ডম অ্যাড চালান, ধরেন আমি আজকে অ্যাড চালাইলাম কাপড়ের, কালকে অ্যাড চালালাম রিয়েল এস্টেটের, কালকে চালাইলাম ধরেন কোনো একটা সাইকেল দোকানের, এরপরের দিন চালাইলাম কোনো একটা কিছুর, আপনি যদি এরকম র্যান্ডম অ্যাড চালান, আপনি কোনো ইন্ডাস্ট্রি ধরতে পারবেন না। আপনার এই স্পেসিফিক ইন্ডাস্ট্রি ধরতে হবে যে না আমি রিয়েল এস্টেটটা ধরছি। আর আপনি যখন যখন রিয়েল এস্টেট ধরবেন তখন আপনি বুঝে যাবেন রিয়েল এস্টেট আসলে কি ধরনের কথা বলতে হয়, রিয়েল এস্টেটের ক্লায়েন্টের কি ধরনের কোশ্চেন থাকে, তাদের প্রবলেমটা কই থাকে, এই প্রবলেমের সলিউশন কি হয়, এই প্রবলেমের সলিউশনটা, সবার প্রবলেম এক ভাই, দুনিয়াতে সবার প্রবলেম এক, সবার টাকার প্রবলেম, সবার সেম, যার যে ইন্ডাস্ট্রি তার প্রবলেম সেম, সবার সেলসের প্রবলেম, সবাই চায় সেলস ইনক্রিজ করতে, আর সবার কথাও এক। আপনি জাস্ট যে ইন্ডাস্ট্রি ধরছেন ওই ইন্ডাস্ট্রিতে কি কথা কইতে হয়, কি কথা কইলে আটকে যায় ক্লায়েন্ট, এই জিনিসটা আপনার সাথে জানতে হবে। আমি তো বুঝতে পারছি। আটকে গেলে তখন আপনি অ্যাড কোয়ালিটি যদি আপনি বুঝতে পারেন, আপনি অ্যাডও ভালো চালাতে পারবেন। আমার কথা বুঝতে পারছি। তো এদিকের মেইন জিনিসটা হচ্ছে কি, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট। পরিমণি চিনেননি? চিনেন না? পরিমণি বা হিরো আলম বা ধরেন এই যে কি জানি কিছু কিছু আছে না বাংলাদেশে, টিকটকের কিছু আছে না, টিকটকে খারাপ ভাবে হইতেছি না, টিকটকে তারা ভালো কাজ করতেছে, তারা তাদের নিজেরা ডেভেলপ করছে। দেখেন আমরাও কিন্তু তাদের মতো করতে পারিনি, আমরা একটা স্কিল শিখছি, কত কিছু করছি, কিন্তু তারা তাদের প্রপার স্কিলটা ডেভেলপ করে নিয়েছে, তারা নাচছে, নাচার প্রপার ভাবে ইউজ করছে, ইউজ করে তারা নিজেরা করে নিয়েছে, তারা এখন কোটি কোটি টাকা বিজনেসও করতেছে, তারা কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টেও আছে, তাদেরটা ভালো জিনিস, তারা খারাপ ভাবে নেওয়ার কিছু নেই। তো এদিকের মেইন জিনিসটা হচ্ছে তারা আসলে কিভাবে মানুষের অ্যাট্রাক্ট করছে, তারা এই অ্যাড কোয়ালিটি, তারা এই জিনিসটা বুঝে না, কিন্তু তারপরেও তারা এই জিনিসটাতে কাজ করে, তাদের অ্যাকশন রেট অনেক বেশি, তাদের ইউজার ভ্যালু অনেক বেশি, তাদের ডলার লাগে না। এটা বুঝতে পারছি? দেখেন আমরা গুণ করি কোন সময়, গুণ আমরা তখন করি যখন কিছুরে বাড়াই দিতে হয়, মানে একটু প্রেশারটা পাওয়ার বাড়াই দিতে হয়, তখন আমরা গুণ করি। যোগ করি কোন সময়, দুইটার জোড়া লাগাই দিতে হয় যখন, তখন আমরা যোগ করি না। আপনি একটু দেখেন দুইটার ভিতরে, দুইটার সম্পর্কটা দেখেন, ডলারটা আসলে আমার পাওয়ারটা বাড়ায় দেয়, ডলারটা কিন্তু আসলে আমার কিছু মানে হেল্প কিন্তু তেমন কিছু করতেছে না, জাস্ট পাওয়ারটা বাড়াই দিতেছে, অন্য থেকে পাওয়ারটা বাড়াইছে, কিন্তু আমি যখন দুইটা জিনিসে কাজ করবো তখন এই দুইটা জিনিস যোগ হয়ে যেতেছে। তারা কি করে, এই যোগের খেলাটা খেলে, তারা তাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা একজন আরেকজনের সাহায্য করে, একজন আরেকজনের শেয়ার দেয়, একটা কমিউনিটি বিল্ড করছে তারা, ওই কমিউনিটি তাদেরকে গ্রো করাইতেছে। আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের কিন্তু কোনো ডলার স্পেন্ড লাগে না। কোনো সময় দেখছেন যে টিকটকের ভিতরে এসে টিকটকাররা অ্যাডের টিয়া ফালায়, ওগুলো তারা 100 টাকা বা টিয়া তোরা প্রমোশন করে, কারণ তারা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, তার অ্যাকশন রেট বেশি। পরিমাণের একটা ভিডিও যদি আপনি দেখেন, মানে আপনার দেখার দরকার নেই, আমার ভিডিওতে এসব আয় না, কারণ আমাদের এইসব ইন্টারেস্টেড না, এইসব ইন্টারেস্ট নাই। আপনার ভিডিও যদি কোনোটা আয়ও, তখন দেখবেন যে নিচে দিয়ে দেখবেন 1 মিলিয়ন লাইক, ফলোয়ার মানে 1 মিলিয়ন লাইক আছে, বা ধরেন 80,000 90,000 লাইক আছে, কমেন্ট আছে 300 400 বা 5 কয়েক হাজার, শেয়ার আছে কয়েক হাজার, এই যে শেয়ারটি দিছে না, এই শেয়ারটি হচ্ছে অ্যাকশন রেট। বুঝতে পারছি? এই যে শেয়ার কমেন্ট, মানে আপনি ওই ভিডিওতে ক্লিক করছেন, লাইক দিছেন, রিয়েক্ট দিছেন, যা ইচ্ছা তা করেন, দিস ইজ কল্ড অ্যাকশন রেট, যে কত পরিমাণ আপনার অ্যাকশন হয়েছে। আর আপনার ইউজার ভ্যালু, আপনি মার্কেটে কতটা ফেমাস, সোজা কথা, আপনারা মানুষ কতটা চিনে, কতটা জানে, আপনার ব্র্যান্ড ভ্যালু কতটা আছে, আপনার ফেস ভ্যালু কতটা আছে, এই জিনিসটা হচ্ছে মেইন জিনিসটা এদিকে কাজ করে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার প্রোফাইল যেটা আছে এই প্রোফাইলটা অপটিমাইজ করা আছে কিনা, ওই যে ছোট্ট করে উপরে লেখা আছে দেখেন, অপটিমাইজ কাস্টমার এক্সপিরিয়েন্স, এই যে আমি যে বললাম মেসেঞ্জারের কাহিনী যতক্ষণ কইলাম, এই মেসেঞ্জারের কাস্টমার কি অপটিমাইজেশন কাস্টমার এক্সপিরিয়েন্স, আপনি কাস্টমার এক্সপিরিয়েন্স যত ভালো করতে পারেন তত বেশি আপনার ভ্যালুটা বাড়বে। কারণ টিকটকাররা কি করে, টিকটকাররা তারা একদম ট্রেন্ডি যে গানগুলো আছে এই গানগুলো তারা নাচে, গান গায়, নাটক করে, বা কত কিছু করে না, আর এই গানগুলোই তারা হাইট করে ইয়ে করে দিয়েছে, রিচ করে দিয়েছে। এরপর তাদের একটা ফেস ভ্যালু আছে না, এই ফেস ভ্যালু গুলো তাদের সবকিছু ইউজার ভ্যালু প্লাস হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, দুইটা একসাথে মিলে তাদের তাদের যে অ্যালগরিদমটা আছে, তাদের প্রোফাইলের যে অ্যালগরিদম আছে ওইটা তাদেরকে এনরিচ করে দেয়। এই কারণে তাদের কি করতে হয় না, ডলার স্পেন্ড করতে হয় না, তারা ইনস্ট্যান্ট ভাইরাল। আমার কথা বুঝতে পারছি? তো ভাইরাল আপনি ডলার স্পেন্ড করে হইতে পারবেন যদি কন্টেন্ট না ভালো হয়? সম্ভব না। করতে পারবেন,
আমি আপনার আইনে ভাইরাল করে দিতে পারবো, ধরেন আপনি $100 স্পেন্ড করেন, আপনার আমি 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ করে দেবো, কিন্তু এই একটা ভিডিওতে ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয় আপনি কিছু করতে পারবেন না। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে ইউটিউবের ভিতরে, উনি একটা ভিডিও দিছে, একটা ভিডিও, ওনার পুরো ভিডিওতে একটা, পুরো চ্যানেলে একটা ভিডিও আছে, কিন্তু একটা ভিডিও দিয়ে পুরো ভাইরাল। কারণ ওই একটা ভিডিওতে উনি পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, শর্ট বাই শর্ট, শর্ট বাই শর্ট, মানুষ কি চায় ওই জিনিসটা মাথায় রেখে সে পুরো স্ক্রিপ্টটা রেডি করছে। হুক পয়েন্ট কি হবে, তার ইনিশিয়াল পয়েন্ট কি হবে, তার ভিতরে কি থাকবো, তার মানে পুরো প্রসেসটা যেটা আছে, ক্লায়েন্ট কি চায় ওই জিনিসটা বেস করে তারা আটকে দিছে। ভিডিওটাও বেশি বড় না, মানে মোটামুটি লেন্থ, কিন্তু ওই একটা ভিডিওতে পুরো চ্যানেল ভাইরাল। তাহলে মেইন খেলাটা কই খেলতে হবে আমাদের? কন্টেন্ট। বুঝতে পারছি বিষয়টা? আপনার পুরা যে অ্যাড কোয়ালিটি বা অ্যাড স্কোর বা টোটাল ভ্যালু যে জিনিসটা আছে, এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনার এক্সপিরিয়েন্স, কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর। আমার কথা বুঝতে পারছি? তারপরে কি হচ্ছে আপনার ডলার। আমরা প্রথম দিন পড়ছিলাম মনে আছে যে মার্কেটিং এর 4P, মার্কেটিং এর 4P, মার্কেটিং এর 4P লাস্টে কি আছে? প্রমোশন। সেম এই সেম। আপনি ধরেন প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি প্লেস নিছেন, আপনি প্লেসমেন্ট করছেন, আপনি প্রাইসিংও সেটিং করছেন, এরপরে গিয়ে আপনি প্রমোশন করছেন, তাহলে আপনার কাজ হবে। কিন্তু আপনার প্রাইসিং ঠিক নাই, আপনার প্লেসমেন্ট ঠিক নাই, আপনি প্রোডাক্ট আনছেন আর প্রমোশন করছেন, জীবনে ঠিক হবে। এটা ফেসবুক নিজেই বুঝবে। এই যে অ্যালগরিদমটা দেখতেছেন, এই অ্যালগরিদমে বুঝবে যে আপনার, আপনি বিজনেসম্যান না, আপনি ব্যবসা করার মানুষ না। বুঝতে পারছি? তো এদিকের মেইন জিনিসটা হচ্ছে অ্যালগরিদম আপনারে প্রথমে ট্রায়াল এন্ড ইগনোর করবে যে আপনি আসলে কি চান, আপনার এসে বুঝতে চেষ্টা করবে। আর আপনি যদি ওর সাথে কমিউনিকেট না করেন, আপনি যদি ওরে হেল্প না করেন, সে আপনার কোনো সময়ই আপনার একটা ভালো ফিডব্যাক দিতে পারবে। আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্টস এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডের ভিতরে মানে ঠিকঠাক ভাবে ফেসবুকে লিড দেয় না, বা ফেসবুকে ঠিকঠাক ভাবে আমরা রিড করাতে পারি না। আর বলতে পারেন যে আমরা তো এরকম অ্যাড চালাই অনেক সময় যে দিলেই অনেক সেল হয়ে যায়, আমরা এদিকে তো কোনো লিড টিডের কাজ করি না, কারণ এটি হচ্ছে হট প্রোডাক্ট। বুঝতে পারছি? আপনি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, দেখবেন আপনার কিছু করার দরকার নেই, একটা সারাই আপনি ঘুমাচ্ছেন, দেখবেন আবার সেল হইতেছে, আমি অর্ডার পর অর্ডার ঢুকতেছে। বুঝতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন যে এই এতদিন ধরে যে আমরা কথাবার্তা কইছি যে আপনার প্রোফাইল গুলো ঠিক করেন, প্রোফাইল গুলোর ভিতরে ব্র্যান্ডিং আনেন, ডিজাইন ঠিক করেন, কোয়ালিটি ঠিক করেন, কন্ট্রোল গুলো ঠিক করেন, কেন আমরা এই কথাটি বলি, এগুলো কি বুঝতে পারছেন? আমরা পুরোপুরি এই রুলস এর উপরে বেস করে কথাবার্তা বলি। আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের একটা সলিউশন দিতে হয়, কোনো ক্লায়েন্ট প্রবলেম বলে তার একটা সলিউশন দিতে হয়। সলিউশন দেওয়ার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি এটাতে ফোকাস করেন, ওর বিজনেসটা এই রুলসে ফালান। এই রুলসে যখন ফালাই দিবেন দেখবেন যে অটোমেটিক তার প্রবলেমটা বাইরে আসা পড়ছে। মুখস্থ কোনো কিছু করার দরকার নেই যে ভাই আপনার পেজ তো ভালো না, আপনার ডিজাইন তো ভালো না, এই না সেই না, মুখস্থ করার দরকার নেই। আপনি ওরে বুঝায় বলেন যে আমার ফেসবুকটা এরকম চায়, ফেসবুকের রিকোয়ারমেন্টসটা এরকম, আপনার এরকম ভাবে কন্টেন্ট দিতে হবে, এরকম ভাবে আপনার প্লেসমেন্টটা করতে হবে, আদারওয়াইজ আপনার ফেসবুকের যে অ্যালগরিদম সেটা কাজ করবে না। তো আপনি যখন এই রুলসে ফালাবেন তখন দেখবেন যে একটা ওর প্রবলেমটা বাইরে যাবে, তার প্রবলেমটা কই হইতে পারে, সে খুব প্রপার ওয়েতে পেজ মেনটেন্যান্স করে, খুব সুন্দর করে পেজ মেনটেন্যান্স করে, তার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে তার 10,000 15,000 টাকা মাসে দেয়, ওই ম্যানেজারও খুব ভালো করে পেজ মেনটেন্যান্স করে, কিন্তু যখন মেসেজ দেয় তখন সে ঠিক করে রিপ্লাই দেন, তখন তার কোন দিকে প্রবলেম হইতেছে? অপটিমাইজেশন পার্টে, কাস্টমার এক্সপিরিয়েন্সে তার প্রবলেম হইতেছে। এখন ধরেন তার খুব ভালো রেসপন্স হইতেছে, তার মেসেজও অনেক ভালো হইতেছে, কিন্তু তার পেজের কোয়ালিটি ভালো না, পেজের ডিজাইন ভালো না, তখন তার প্রবলেম কোন জায়গাতে? অ্যাকশন রেটে প্রবলেম, তার পেজের ভিতরে অ্যাকশন নেই। আমার কথা বুঝতে পারছি? এখন ধরেন এই দুই পার্টি ঠিক আছে, এই দুইটা পার্টি ঠিক আছে, কিন্তু তার মার্কেটে অনেক বেশি কম্পিটিশন। বুঝতে পারছি? উনি পেজ তো ভালো করে মেনটেন করতেছে, ওনার এক্সপিরিয়েন্সও ভালো, কাস্টমারও স্যাটিসফাইড, কিন্তু সে সেলস বাড়াইতে পারতেছে না, তার সেলস একটা জায়গা থেকে আটকে গেছে, তখন তার কি করতে হবে? এটাকে বলা হয় স্কেলিং করা, স্কেল করতে হবে। মানে সে যত ডলার দিয়ে প্রপার সার্ভিসটা পাইতেছে ওইটারে 20 to 30% তার ইনক্রিজ করে দিতে হবে। আমরা বুঝতে পারছি, এটা বলা হয় স্কেলিং করা, বিজনেস স্কেলিং করা। আপনি প্রতিটা ক্যাম্পেইনে গিয়ে আপনার স্কেলিং করতে হয়। আপনি যদি কোনো এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা স্যাচুরেটেড মার্কেট, এটার ভিতরে আপনি স্কেলিং করতে হবে, বা কম্পিটিশন আছে এরকম স্কেলিং করতে হবে আপনার। আর সারা বাংলাদেশে আপনি কাজ করতে যাবেন তখন আপনি স্কেলিং করতেই হবে, 100% করতে হবে। আপনি যদি লোকাল একটা এরিয়া নিয়ে কাজ করেন তখন আপনি স্কেলিং করেন, না করলেও চলে। আপনি যখন সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তখন আপনি স্কেলিং করতে হবে, যে আমার এই অ্যাডে এই পরিমাণে অ্যাড আসার পরে মানে রেসপন্স আসার পরে আমার রেসপন্স আসতেছে না, তো দেন 20% বাড়ে, আবার 15% বাড়ায় দেন ডলারটারে, তখন দেখবেন এক্সপেন্স হইতেছে। কিন্তু আপনি যদি এই দুই জায়গা ঠিক না করে আপনি ডলার বাড়াইতেছেন কোনো লাভ হবে না, কিন্তু আগে ভাগে হয়ে যাচ্ছি, বেলা লাগেন না।
আমি কিন্তু দুই পার্টি কইছি যে আপনার ডলার বাড়াইলেও কোন দিকে বাড়াই কোন সময় বাড়াইতে হবে আর ডলার না বাড়াইলে কোন জায়গাটাতে কাজ করতে হবে। দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন? একদম ক্লিয়ার। মানে অ্যালগরিদমটা কি বুঝতে পারছেন কেমনে সে অপশনটা করে? এখন সে এদিকে ধরেন আপনি অ্যাডভার্টাইজার বিট $5 দিচ্ছেন, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট 5, ধরেন এদিকে সে ধরছে 5, ঠিক আছে? তো বিড হচ্ছে 5, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট 5, 5 ইন্টু 5 কত হলো 25, প্লাস হচ্ছে ধরেন আপনার ইউজার এক্সপিরিয়েন্সে 5, সেও দিল 5, তো কত পাইলেন আপনি টোটাল? কত? 30। কারণ যদি আমি 100 স্কোর করি তাহলে আমি কত পাইতেছি? 30। আমি যদি 10 হিসাব করি তাহলে আমি কত পাইতেছি? 3, ঠিক না? তো আমার 3 যদি স্কোর হয় তাহলে আমার কোয়ালিটি স্কোর খারাপ না? তাহলে আমার এটা কি করতে হবে? আমি কি বিডে কাজ করবো না আমার কোয়ালিটি কাজ করবো? কোয়ালিটি, মানে কন্টেন্ট কোয়ালিটি ইউজার এক্সপিরিয়েন্সে কাজ করতে হবে। তখন দেখবেন যে এস্টিমেটেড অ্যাকশন রেট আর ভ্যালু বাড়ে, সংখ্যাটা বাড়তেছে। ওইটি যদি কন্টেন্টে যখন কাজ করা শুরু করবেন তখন বিডটা আপনি তেমন ইয়ে করতেছেন, আপনি কম বিড দিয়েও আপনি ভালো কাজ করতে পারছেন, কম ভিডিও আপনার ভালো সেল আসতেছে। বুঝতে পারছি? তো ওই জায়গা থেকে আপনার কাজ করতে হবে এস্টিমেটেড অ্যাকশন রেট আর ভ্যালুতে। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? একদম ক্লিয়ার কিনা পুরো রুলসটা? বুঝছেন নি? আপনি বুঝছেন নি? কতদূর বুঝছেন? আপনি ঘুমাইতেছেন? চোখ খুলে ঘুমাইতেছেন নি? আচ্ছা ভাই, দুজন বুঝছেন এটা? কোনো ডাউট আছে এটা নিয়ে? একদম শিওর? সাইন কিন্তু পরে যদি জিজ্ঞাই তখন ধরা খেলে খবর আছে। এদিকে ছোট ছোট করে কিছু জিনিস দেওয়া আছে, আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে। ছোট ছোট করে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আমি যা বলছি এই জিনিসটি এদিকে দেওয়া আছে। হ্যাঁ, এটি একটু পড়ে নিয়ে। এই যে দেখেন এদিকে রিলেভেন্সি স্কোর 1 থেকে 10 পর্যন্ত আপনার এক ইয়ে করে আপনার অ্যাকাউন্ট হিস্ট্রির উপরে, টোটাল অ্যাকাউন্ট হিস্ট্রির উপরে সে আপনার স্কোরিংটা করে 1 থেকে 10। আপনারা শূন্য দিব না, কারণ তারও টাকা দরকার, আপনারও টাকা দরকার। শূন্য দিলে তো আপনার অ্যাডই স্পেন্ড হবে না। আবার অনেক সময় দেখবেন যে আপনি অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড চালাইতেছেন বাট ডলার স্পেন্ড হচ্ছে না, তখন প্রবলেম হচ্ছে, আপনার ইস্যু হচ্ছে হয় আপনার কার্ডে ইস্যু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু আপনার মোস্ট অফ দ্য টাইম আপনার ইস্যু হবে আপনার অ্যাডস ম্যানেজার। তো অ্যাড ম্যানেজার যদি কোনো রেস্ট্রিকশন থাকে বা অ্যাড ম্যানেজার যদি আপনি কিনে নেন সেক্ষেত্রে আপনার এই ইস্যুগুলো আসে। এদিকে আমি মোটামুটি এই যে এদিকের যে বিষয়গুলো আছে এগুলো আমি বলে দিছি, আপনারা এগুলো জাস্ট একটু দেখে নিয়েন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যে অ্যাড চালাই, অ্যাড চালানোর পরে অ্যাড চালানোর 500 জন যখন রিচ করে, এই যে লেখা আছে রিলেভেন্সি স্কোর কাউন্ট ওয়েন অ্যাডস রিচ টু 500 পিপল, মানে 500 জন যখন আমার রিচ করে তখনই আমার একটা স্কোর দিয়ে দেয় সে, মানে 500 জন হয়ে গেছে আমার একটা স্কোর এসে বলবে আমার স্কোরটা কত। তো আপনি যদি মনে করেন যে আমি অ্যাড চালাইয়া চিন্তা করবো যে আমার স্কোর করতে বা আমার কোয়ালিটি ভালো করবো, লাভ নেই। আপনার অলওয়েজ আপনার কাজ করতে হবে। এই যে ধরেন বড় বড় ব্র্যান্ড যারা আছে তাদেরকে কোনো দরকার আছে সোশ্যাল মিডিয়া টিম রাখার? কোনো দরকার নাই, তারা তো এমনি সেলস হয়। কিন্তু না, তারা তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে একদম লয়াল রাখার জন্য, ক্লায়েন্টের ব্র্যান্ড মিডিয়াতেও লয়াল রাখার জন্য তারা কি করে সোশ্যাল মিডিয়া টিম রাখে। এই সোশ্যাল মিডিয়া টিমটা কি করে? কন্টেন্ট দেয়, কাস্টমার কি চায় এই জিনিসটা চিন্তা করে, মার্কেটে কি চলতেছে এই জিনিসটা রিসার্চ করে, সামনে কি আসবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভাই, আপনি কিছু বুঝেন না বুঝেন, আপনি মার্কেটিং করেন, আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আমার সামনে কি আছে, পিছনে কি গেছে গা ডাজন্ট ম্যাটার, পিছনে যে মার্কেটিং গেছে এটা গেছে গা, সামনে আমি কি করতে পারি এই জিনিসটা মাথায় রাখবেন। আগামী 2 বছর কি হইতে পারে এটা আপনি মাথায় রাখবেন, 2 বছরের যে জিনিসটা হইতে পারে ওই জিনিসটা আপনি আজকে করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করেন যে বাংলাদেশ কারেন্ট ট্রেন্ড ফলো করতেছে, বাংলাদেশ সোজা ফলো করে ইন্ডিয়ারে, ঠিক না? ইন্ডিয়া ফলো করে আমেরিকার, আমেরিকান একটা কালচার প্রথমে ঢুকে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ঢুকে এটা বাংলাদেশ, এই এটা মার্কেটের ট্রেন্ড। এবার মার্কেটের ট্রেন্ডটা ঘুরে দেন, আপনার বিজনেস যদি গ্রো করে দেন ঘুরে দেন, আপনি ফলো করেন ইন্ডিয়ারে, ইন্ডিয়ার যে ট্রেন্ড আছে এটা বাংলাদেশে অ্যাপ্লাই করে দেন, দেখবেন কাম খায় একদম সিস্টেম। আপনি মার্কেটে সবসময় উপরের দিকে থাকবেন, দেখবেন বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে সব হুবহু কপি করে ইন্ডিয়ান, খুব কম কোম্পানি আছে যারা একটু আমেরিকান বা ধরেন বাইরের দেশের যে ইয়েগুলো আছে ওইগুলো, কারণ হচ্ছে ওই যে ওই দিকের যে মার্কেটটা, আমেরিকান যে মার্কেটটা, ওইটার কাস্টমার বিহেভিয়ার আর বাংলাদেশ কাস্টমার বিহেভিয়ার সেম না, বাট ইন্ডিয়ান কাস্টমার বিহেভিয়ার বাংলাদেশ কাস্টমার বিহেভিয়ার কাইন্ড অফ সেম। আমার কথা বুঝতে পারছি? তো ইন্ডিয়াতে যে জিনিসটা অ্যাপ্লাই করা যায় বাংলাদেশে সেম জিনিস অ্যাপ্লাই করা যায়। আমার কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে জিনিসটা নিয়ে? এবং বড় বড় কোম্পানি বাংলাদেশের উপরের লেভেলে যত কোম্পানি আছে, এবার ও কিটা ভালো কোম্পানি ও কিটা খারাপ কোম্পানি বা ও কিটা কন্ট্রোভার্সিয়াল কোম্পানি, দেখবেন যে তারা এমন সব কাজ করেছে যেটা অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে, এই রেকর্ড কারোর সামনে অন করেন না, ওরা খুঁজছে আমার মারবো, ইন্ডিয়ার ফলো করতে পারে।
আমি আসলে ইন্ডিয়ান ফলো করতে বলি না, আমি বলছি যে আপনার থেকে ভালো কে করতেছে এই জিনিসটা আপনি সবসময় ফাইন্ড আউট করবেন। কিন্তু একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার সোয়াট অ্যানালাইসিস করবেন, আপনার কম্পিউটারে সোয়াট অ্যানালাইসিস করবেন, যে সোয়াট অ্যানালাইসিস করে দেখবেন কম্পিউটার আসলে ভালো কাজ করতেছে কিনা। যদি কম্পিউটার ভালো কাজ করে তাহলে হেয়ারটা রেপ্লিকেট করে মারা শুরু করেন। বুঝতে পারছি বিজনেসের গ্রোথের সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে যে আমার যে কম্পিউটার আছে সে কেমনে গ্রো করতেছে, হ্যাঁ যেমন গ্রো করতেছে এমনি গ্রো করে দেন, এবার অটোমেটিক মার্কেট খেয়ে। বুঝতে পারছি। এখন কম্পিউটার যদি উল্টাপাল্টা কাজ করে, এখন যদি আপনি এটা রেপ্লিকেট করতে চান তখন আপনি ধরা খেয়ে বয়ে যাবেন। বুঝতে হবে তার বিজনেস মডেল, বুঝতে হবে যে সে যে বিজনেস মডেল মার্কেটিংটা করতেছে ওই মার্কেটিং মডেল ঠিক আছে কিনা। যদি মার্কেটিং মডেলে গাপ্পা থাকে ওই মার্কেটিং মডেল নেওয়া যাবে না। যদি তার মার্কেটিং মডেল মনে হয় না আগামী 5-10 বছর এই মডেলটা ভালো কাজ করবে তখন আপনি করবেন। একটা স্টোরি বলি আপনাদেরকে, ইয়ার নাম শুনছেন, আমেরিকান এক্সপ্রেসের নাম শুনছেন? কার্ড, আমেরিকান এক্সপ্রেস মানে এমএক্স যেটা বলে আর কি। এমএক্স মার্কেট থেকে শেয়ার তুলছিল, মানে ইকুইটি নেয় না, ইকুইটি নেয় না, শেয়ার বুঝেন তো, ইকুইটি নেয়, ওই ইকুইটি নিয়েছিল, নেওয়ার পরে সে মানে বিশাল লস করছে। মানে সে যে ব্যাংকে টাকা রাখছিল ওই টাকাগুলো যে ব্যাংকে রাখছিল ওই ব্যাংক পুরোপুরি ব্যাংক্রাফট। কিন্তু ওই সে ব্যাংক্রাফট যখন হয়েছে তখন পৃথিবীর সবচেয়ে ধনী যে ব্যক্তি মানে সবচেয়ে বড় ইনভেস্টর যে ওয়ারেন বাফেট, উনি গিয়ে ওই কোম্পানিতে ইনভেস্ট করছে। মানে পুরা লস কোম্পানি, মানে এই কোম্পানি পুরোপুরি দশ নামবে, এই কোম্পানি আর উঠবে না, এরকম কোম্পানিতে গিয়ে ওয়ারেন বাফেট ইনভেস্ট করছে। কেন ইনভেস্ট করছে জানেন? সে গত মানে বিগত 2 মাস ধরে ওই যে লস কোম্পানি আছে এর পুরো 2 মাস ধরে তার পুরো লাইফ হিস্ট্রি দেখছে, যে তার পুরো ফ্লো চার্ট দেখছে, মানে তার ক্যাপিটাল ফ্লো চার্ট, তার কি কয় লিকুইড ফ্লো চার্ট দেখছে, মানে টাকার যে আর্থিক বিবরণী আছে ওই পুরো বিবরণী নিয়ে বসে বসছে, তার বিজনেস মডেল দেখছে। সে যখন দেখছে যে তার বিজনেস মডেলটা অনেক ভালো, মানে একটা লং টার্মে সে ভালো কাজ করতে পারে, তার শুধু একটা ইনভেস্টমেন্ট দরকার, সে ইনস্ট্যান্ট এটার ভিতরে ইনভেস্ট করছে। কারণ আসলে আপনার বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট যে করবেন বা আপনি যে তারে ফলো করবেন তার ট্রেন্ডটা বুঝতে হবে, তার মডেলটা ভালো আছে কিনা। তার মডেল যদি ভালো হয় আপনি করেন, তার মডেল যদি ভালো না হয় এটা করাটা যাবে না। আমার কথা বুঝতে পারছি, ওইদিকে ইনভেস্ট করা যাবে না। কারণ ওয়ারেন বাফেট তো আর মানে ছোটখাটো ইনভেস্টর না, উনি ইনভেস্ট করছে এখনো মনে হয় 55% শেয়ার, এমএক্স এর 55% শেয়ার ইয়ার কাছে আছে, কি জানি বলে ওয়ারেন বাফেটের কাছে আছে। সেম কোকাকোলার ক্ষেত্রে, যখনই কোকাকোলা 10 নামে তখনই উনি এর ভিতরে কিছু না কিছু একটা করে দেয়, তখন আবার এই কোম্পানির উপরে দিয়ে দেয়। ওনার পোর্টফোলিও সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এই এমএক্স। বুঝতে পারছি, ওনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, সবার তো একটা পোর্টফোলিও থাকে না, ওই ওনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এমএক্স। সবচেয়ে বেশি মানে প্রফিট জেনারেট মেকিং কার্ড কোম্পানি হচ্ছে এমএক্স। বুঝতে পারছি, মানে শুধুই একটা ইনভেস্টমেন্টের কারণে ওনার আর বিজনেস মডেল ভালো লাগার কারণে তারা গ্রো করে গেছে। তো আপনার আসলে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের কোন জায়গা কম্পিউটারে কোন জিনিসটা ধরবেন, কোন জিনিসটা ছাড়বেন। আমার কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে আমার কোনো কথায়? আচ্ছা, এখন দেখেন কিছু খারাপ টেকনিক প্লাস আপনার এই সব জিনিস এজ এ মার্কেটার আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট যাতে এইসব জিনিস না করে বা আপনার কম্পিউটার জিনিস না করে। ধরুন আমার একটা অ্যাড আপনার কাছে গেছে, আপনি আমার কম্পিউটার, আর আপনি চাইতেছেন যে আমার অ্যাডের কোয়ালিটি নষ্ট করে দেবেন, আপনি চাইলে পারবেন। কেমনে পারবেন জানেন? অ্যাড গেছে না, অ্যাডারে হাইড করে দিবেন, অ্যাডারে রিপোর্ট করে দিবেন, অ্যাডারে স্প্যামে পাঠিয়ে দিবেন। যখন এগুলো করবেন ধরেন একাধারে আপনি পুরো একটা কোম্পানি নিয়ে বয়ে রয়েছেন, আপনি আমার কম্পিউটার, আপনার কাছে ধরেন 100 জন আছে, 100 জনের ফেসবুকের 100টা আইডি আছে, আর আপনি আপনার অ্যাড তো আপনার সামনে যাবে, 100 জন কি করলো, স্প্যামে পাঠিয়ে দিল, একজনে হাইড করে দিল। তখন ফেসবুকের ব্যাকএন্ডে দেখবো যে মানুষ ফ্রিকোয়েন্টলি এটা হাইড করতেছে, ফ্রিকোয়েন্টলি মানুষ এটা স্প্যামে পাঠাইছে, ফ্রিকোয়েন্টলি মানুষ এটা কিছু একটা করতেছে। তখন সে কি করবো, ওই অ্যাডের কোয়ালিটিটা নষ্ট করে দেবো, মানে অ্যাডটারে ডাউন করে দেবো, তখন আর মানুষের কাছে পৌঁছাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যাতে এই জিনিসগুলো আপনার কম্পিউটার না করে। কম্পিউটার ভাই দেখবেন, দেখবেন যে কোকাকোলা আর ধরেন মোজো, তারা কম্পিউটার না, বিট করে না একজন আরেকজনকে, কিন্তু তারা ওই লেভেল পর্যন্ত বিট করে ওই লেভেল, যে লেভেলে গেলে কারোর কোনো ক্ষতি হবে না, মানে কোম্পানির রিলেটেড কোনো ক্ষতি হবে না। হ্যাঁ লস মেকিং, লস আপস এন্ড ডাউন করবে, কিন্তু এমন কিছু করবে না যে পুরো মার্কেট আউট হয়ে যাবে। হ্যাঁ কিছু কিছু কোম্পানি করে যে পুরো মার্কেট আউট করে দেয়, মানে ডিসরাপ্ট করে দেয় পুরো বিজনেস। কিন্তু বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু এরকম করে না। তারা কি করে, তারা কম্পিটিশনে থাকে যে কে ভালো করতেছে, ওই কম্পিটিশন করে, মানে গুড কম্পিটিশন করবেন, এমন কোনো কম্পিটিশন করার দরকার নেই যে মার্কেট থেকে আউট করে দিয়েছে। হ্যাঁ যদি এরকম হয় যে সে খুবই এগ্রেসিভ মার্কেটিং করছিল, আপনি মার্কেট ফাললে মার্কেট থেকে আউট করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেটিং এ সবসময় এই জিনিসটা ইয়ে করা হয় যে গুড সাইড মার্কেটিং করা,
মার্কেটিং এ দুইটা পার্ট আছে। যেমন আপনার এই জিনিসটা আমি যে এখন বললাম অ্যাড কোয়ালিটির যে জিনিসটা বলছি যে ডোন্ট লাইক, এখন তো আর ডোন্ট লাইক সিস্টেম নাই, এস এখন স্প্যামিং বা হাইডিং সিস্টেম আছে। তো ধরেন আপনি আপনার ক্লায়েন্টের, আপনি একটা ক্লায়েন্ট, আপনার কাছে একটা ক্লায়েন্ট আছে, এখন সেম ক্লায়েন্ট সেম ইয়াতে ইন্ডাস্ট্রিতে আরেকটা ক্লায়েন্টের অ্যাড আপনার সামনে আসছে, এখন আপনার কোয়ালিটি ভালো করতে চান, আপনি কি করছেন, ওই যে আপনার যে কম্পিউটার আছে তারটার ভিতরে হাইড মারছেন বা ধরেন স্প্যাম মেরে দিয়েছেন, তখন অ্যাড কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ক্লায়েন্ট ফেসবুক সবসময় ক্লায়েন্টের প্রায়োরিটি দেয় বেশি। বুঝতে পারছি? কিন্তু যদি তার বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়, যদি তার বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও ভেরিফাইড হয়, তখন আপনার উপরে আবার আয় বল বিপদ দেয় বল। বুঝতে পারছি? যেমন ধরেন কিছুদিন আগে কি হয়েছে, ঘরের বাজারের পেজ উড়ে দিছিল না, এই যে জামশেদ মজুমদারের একটা কথাতে ঘরের বাজারের পেজটারে ইয়ে করছেন, স্প্যামিং করছেন, এর ভিতরে বলতে পারেন না, ইন্ডাস্ট্রির ধারণা নাই। কিন্তু আমরা এটা শিওর ছিলাম যেদিন আমরা মানে যখন আমরা এই ঘটনাটা ঘটছে, তখন আমরা ৩-৪ জন আমরা মিটিং এ আসলাম, মানে যখন এই জিনিসটা হয়েছে, তখন আমরা লগে লগে গেছি যে সর্বোচ্চ ২০ মিনিট লাগবে এই পেজ ফিলাইতে, তারা ফেসবুকের লগে সরাসরি মিটিং করব, মিটিং করে কইব কাহিনী শেষ, ফেসবুকে পেজ ব্যাক দিয়ে দিব। কেন? কারণ তারা যেই পরিমাণ ডলার স্পেন্ড করে ফেসবুকে, আর যে তাদের বিজনেস ম্যানেজার যতগুলো আছে সব ভেরিফাইড বিজনেস ম্যানেজার। আমরা যখন বিজনেস পোর্টফোলিওতে গেছি তখন একটা সাইন ছিল আনভেরিফাইড লেখা, দেখছেন? ওই জায়গাতে ওদের লেখা থাকে ভেরিফাইড, আমার এই বিজনেস ম্যানেজারটিও সব ভেরিফাইডই আসলে। পরবর্তীতে বিভিন্ন অ্যাড ট্যাড চালাইছিলাম, কিছু উল্টাপাল্টা অ্যাড চালাইছিলাম, এটি আনভেরিফাইড হয়ে গেছে। আনভেরিফাইড হয়ে গেলে যে অ্যাড চালাইতে পারবেন না এরকম না, কিন্তু ভেরিফাইড থাকলে আপনি কিছু প্রায়োরিটি পান। আমার কথা বুঝতে পারছি? মানে কিছু সার্ভিস টার্ভিস বেশি পাওয়া যায়। কিন্তু আপনার ওইরকম ইয়ে থাকতে হবে, যেমন ঘরের বাজার স্পেন্ড করতেছে, তাদের একটা ভালো কোয়ালিটি আছে, তাদের সাথে ফেসবুকের ভালো একটা রিলেশন আছে, ওইরকম একটা রিলেশন থাকতে হয়। যেমন আপনি গুগলে ইনস্ট্যান্ট আপনি ফোন দিতে পারেন, আপনি গুগল এডে আটকে গেছেন, গুগল এড করতে গিয়ে কোনো জায়গাতে আটকে গেছেন, ফোন দিয়ে আপনি ইন্ডিয়ান সার্ভারের সাথে কথা বলবেন, তারা বাংলাতে কথা বলবে, বাংলাদেশে কলকাতা যারা আছে না তারাই কথা বলবো, যে আপনি বলবেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি, আমি কোন বিটা দিতে পারি, আমার কোন স্টেজে রাখতে পারি, আমি কি ধরনের অ্যাড চালাবো, তারা আপনার সলিউশন দিবে। ওইদিকেই মার্কেটার বয় রাখছে। ফেসবুকেরও সেম, ইন্ডিয়ান সার্ভার আপনি কথা বলতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? তো এই জিনিসটা ক্লিয়ার কিনা, আমার যে অ্যাড রিলেভেন্সির যে বিষয়গুলো আছে এই জিনিসটা বুঝতে পারছেন, টোটাল ভ্যালুর কাহিনী বুঝতে পারছেন, কোনো ডাউট আছে? ডাউট থাকলে কোন, হ্যাঁ শিওর তো? না মাথার উপর দিয়ে গেছে সব, মাথার ভিতরে গেছে সব? আচ্ছা, এবার একটু মাথার উপর দিয়ে দেবো। ডলার আসলে ফেসবুক কিভাবে কাটে, আপনার থেকে যে টাকা না কাটা নিব সে, এই টাকাটা সে কিভাবে কাটবে, এই জিনিসটা যদিও আমরা আসলে দেখাই বা পড়াই, বিষয়টা আসলে ফেসবুকটা এমন কাজ করে না। এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনালি বড় বড় যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা ফেসবুক অ্যাড নিয়ে যারা বড় বড় মিডিয়া বায়ার আছে, এই মিডিয়া বায়াররা তারা একটা এস্টিমেটেড মানে একটা চার্ট বানাইছে যে এরকম ভাবে সে কাটে। বুঝতে পারছি? মানে এটা ফেসবুক দ্বারা কোনো কথা না, ফেসবুক এটা বলে নাই, কিন্তু এই জিনিসটা ফেসবুক বলছে। আপনি ফেসবুকের ডকুমেন্টেশন যেগুলো আছে, ফেসবুকের যে ডকুমেন্ট গুলো আছে অ্যাড রিলেটেড, ওইখানে যদি যান তখন আপনি এই চিত্রটা দেখতে পারবেন। বুঝতে পারছি? বা এই লেখাগুলো আপনি ওইদিকে দেখবেন, আমি এটা ফেসবুকের থেকে নিছি। তো ওই জায়গাতে আপনি দেখবেন যে ফেসবুকের এই ম্যাপটাই তারা দিয়ে রাখছে। বুঝতে পারছি? কিন্তু এই জিনিসটা ফেসবুক কোনো জায়গাতে ওপেনলি বলে নাই যে সে আসলে কিভাবে আপনার থেকে টাকা কেটে নিবে। এদিকে আমরা জাস্ট একটা বোঝার জন্য আমরা বলি আর কি। তো প্রথমে কি আছে, আমাদের এখানে 5টা অ্যাডভার্টাইজার আছে। অ্যাডভার্টাইজার কারা? যারা যার কোম্পানি, ডাইরেক্ট করবেন যার কোম্পানি, সে হচ্ছে অ্যাডভার্টাইজার, ঠিক আছে? এন্ড বিড আছে, কস্ট কুড বি, ইমপ্রেশন, ক্লিক। এখন দেখেন আমাদের অ্যাড কিসের উপরে নির্ভর করে, আমাদের টাকা কাটাটা কিসের উপরে নির্ভর করে, মানে কি বেসিসে ফেসবুক টাকা কাটে? আমাদের মাথা, হ্যাঁ, দুই বেসিসে টাকা কাটে, একটা হচ্ছে ক্লিক বেসিস আর একটা হচ্ছে ইমপ্রেশন বেসিস। কনফিউজ হয়ে যেতেছেন আপনারা, এটা লেখা রাখেন, পরে দেখবেন যে কোন দিক দিয়ে কোন দিকে যাবো আর মনে থাকতো না কিছু। ক্লিক বেসিস আর ইমপ্রেশন বেসিস। আর ক্লিক বেসিস কার ক্লিক কত বেশি করবে, কার ইমপ্রেশন কত বেশি হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? কিসের উপর ডিপেন্ড করবে? কোয়ালিটি, অ্যাড কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এখন দেখেন প্রথম যে অ্যাডভার্টাইজটা আছে সে কত টাকা দিতে চায়, কত ডলার দিতে চায়?
$1 বা $1। এখন দেখেন সে যদি ওই ইন্ডাস্ট্রিতে একমাত্র ব্যক্তি হয়, মানে এই রিলেটেড অ্যাড আর কেউ চালায় না, এরকম যদি হয় তাহলে হাত থেকে কত টাকা কাটবো? $1, কারণ সে তো দিতেছে $1। এখন তারা তো আর বিট করার মতো কেউ নেই, বিট করার মতো থাকলে না বেশি কম হইতো। এরপর যখন তার ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে একজন আসছে যে কি করে $2 মার্কেট রিসার্চ করে, আরেকজন আসছে যে আরে হ্যাঁ তো $1 দেয়, আমি $2 দেবো, তাহলে আমার বেশি রিচ হোক, সে $2 দিছে। এখন যদি ওই যে 1 নম্বর অ্যাডভার্টাইজার যিনি আছে ওনার যদি কোয়ালিটি স্কোর ভালো হয়, আর দ্বিতীয় জন যিনি আছে $2 যিনি দিছে ওনার যদি কোয়ালিটি স্কোর ওনার থেকে কম হয়, সেক্ষেত্রে তার থেকে কত ডলার কাটবে? মানে দুইটা, মানে দ্বিতীয় যিনি আছে ওনার থেকে কত ডলার বেশি কাটবে, মানে ফার্স্ট জনের থেকে দ্বিতীয় জনেরটা কত বেশি কাটবে? এটা হচ্ছে মেইন কোশ্চেন, বা এই চ্যাপ্টার মেইন জিনিসটা হচ্ছে কত ডলার বেশি কাটবে। এদিকে হচ্ছে 0.25 সেন্ট বেশি কাটবে। এখন এটা আসলে আসলেই 0.25 বেশি কাটে কিনা এটা আসলে ফেসবুক নিজে বলতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যালি এটাই আসে, বুঝতে পারছি। ম্যাথমেটিক্যালি দেখা যায় যে 0.25 সেন্ট বেশি কাটে, ওইরকম করে আপনার হিসাব করা হয়। এখন আপনার যত বেশি কম্পিটিশন হবে তত বেশি আপনার এই 25 সেন্টের হিসাব বেশি হবে। আমার কথা বুঝতে পারছি। যেমন 6 জন, আজকে 5 জন আছে, 3 নম্বর জন যখন আসে তখন এটা 2 সেন্ট হয়ে গেছে, মানে $1 থেকে $2 সে কাটবে, $1 থেকে $2 ভিতরে কাটবে, এ $2 বেশি কাটবে না। যখন সে $5 দিতেছে, 4 নম্বর অ্যাডভার্টাইজার যখন $5 দিতেছে, তখন এটা কত হইতেছে 1.1 থেকে আপনার $2.50 ভিতরে সে কাটবে, $2.5 বেশি সে কাটবে না, বুঝতে পারছি। যখন সে $6 দিতেছে তখন হচ্ছে তারপরে তো আর কেউ নাই, তারপরে তো আর বিট করার কেউ নাই, তাহলে সে সর্বনিম্ন বিট কত আছে 1, সর্বোচ্চ বিট আছে 6, তাহলে সর্বনিম্ন হয় $1 কাটবে বা $6 কাটবে, আর এর ভিতরে থাকলেও কাটলেও কাটতে হবে। এটা হচ্ছে ফেসবুকের উপর। কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? এটা ফেসবুকের ইচ্ছা, $1 কাটতে পারে সে, আবার $6 কাটতে পারে সে। তার বাজেট হচ্ছে $2, তার ডেলি বাজেট হচ্ছে $2। এখন আপনার তো ডেলি বাজেট $2, আপনি $2.5 তো কাটা সম্ভব না ফেসবুকের কাছে, দিচ্ছেন $2, তো $2 ভিতরেই তার চার্জটা কাটতে হবে, তার $1, তার তো তার থেকে তো আর বেশি নিতে পারবেন না। আপনি কি বিষয়টা বুঝছেন? কোয়ালিটি স্কোরটা বুঝছেন না? না বুঝলে বলেন, আবার বলতেছি, আমার সমস্যা নেই। কোনটা বুঝেন নাই? কোয়ালিটি স্কোর বুঝেন না, এটা বুঝেন না? এখন ধরেন আপনার আপনার লাইফ টাইম বাজেট হচ্ছে $1, এটা তো আমার যাই নেই, আমি তো ডলার হিসাবে আছি, বেশি কাটতেছে, তার থেকে কত টাকা কাটবে? এই যে কোয়ালিটি স্কোরের খেলা আছে, আমি কিন্তু প্রথমে কোয়ালিটি স্কোর বলাইছি। যদি কোয়ালিটি খারাপ হয়, যদি দ্বিতীয় ব্যক্তির কোয়ালিটি সমস্যা, আপনি এটা কইতে পারবেন না, এটা তো কইতে পারতেছেন না। এখন ধরেন আপনার $1 দিছে, আপনি বিট দিচ্ছেন $1, কারণ আপনার কি আপনার কাছ থেকে কি আমি $1 বেশি নেওয়া সম্ভব? $1 1 সেন্ট নেওয়া সম্ভব আপনার থেকে? কারণ আপনি তো আমায় দিছেন $1, কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি যে আছে সে আমায় $2 দিছে, এখন তার কাছ থেকে আমি কত ডলার কাটবো? প্রথম জন প্রতিদিনের হিসাব, এখন প্রথম ব্যক্তি $1 দিয়ে রাখছে, তাইলে ওনারা যদি দ্বিতীয় জনের যদি আমার প্লেসমেন্ট দিতে হয় তাহলে হাত থেকে আরো বেশি টাকা নিতে হবে না? এটা তো যে অ্যাডভার্টাইজার হ্যার উপরে ডিপেন্ড করবো এটা। এদিকে আপনি দিন আর টিনের হিসাবে দেন, ইমপ্রেশন হিসাব পরে যাচ্ছে, আপনি শুধু চিন্তা করেন ডলারের হিসাব, কোয়ালিটির হিসাব চিন্তা করেন। আপনার $1 দিচ্ছেন, আপনি $1 দিচ্ছেন, তো এখন $1 বেশি টাকা কাটা সম্ভব আপনার কাছ থেকে? কোনোভাবে সম্ভব কিনা? এখন আপনি $2 দিচ্ছেন, কারণ আপনার সামনে যিনি আছে ওনাটাকে যদি আপনার অ্যাডটা দেখাইতে হয়, যদি আমি আপনার থেকেও $1 নেই আবার তার থেকেও $1 নেই, তাহলে দুজন সমান না? আমার এট এ টাইম দুইটা অ্যাড দেখাইতে হবে না? কিন্তু আমি যদি, আপনি আমার $2 দিচ্ছেন, আমার বিটটা বেশি, কারণ আপনার আমি বিটটা আপনার তো উপরের দিকে র্যাঙ্কিং আনতে হবে, র্যাঙ্কিং এ যদি আনতে হয় আপনার থেকে একটু বেশি টাকা কাটতে হবে না? এখন বেশি টাকাটা কত কাটবো আপনার থেকে আমি? এই যে আপনার যে ডিস্টেন্সটা আছে, আপনার যে ব্যবধানটা আছে, ব্যবধানটা কত? 0.25 সেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? ধরেন আমি একটা অ্যাড চালাইছি $1, আমার কম্পিউটার অ্যাড চালাইছে $2,
তো ওনার অ্যাডটা একটু উপরে দিয়ে যাবে না, যাবো কিনা? এখন এই যে অ্যাডটা যে চালাই যাচ্ছি, এর আমি উপরের দিকে যাবো, তার থেকে আমার একটু বিটটা বেশি কাটতে হবে না, টাকা বেশি দিতে হবে না। আমি যদি দুইজন থেকে $1 নিই, তাহলে দুইজনের তো সমান। এটা অন্য হিসাব, এই হিসাবে দিয়ে আমাদের জন্য সর্বোচ্চ $6 আছে, সর্বোচ্চ $6। আরে না রে ভাই, এটা হচ্ছে আপনার উপর, এটা 3 দিনে হইতে পারে, 2 দিনে হইতে পারে, 1 দিনে হইতে পারে। আপনি কি একদিনে $6 স্পেন্ড করতে পারেন না? অবশ্যই পারেন। আপনি একদিনে $100 স্পেন্ড করতে পারেন। এটা দিনের হিসাব না, এটা বিটিং এর হিসাব। আপনি দিনের হিসাবে জানেন, এটা বিট হয়ে যাচ্ছে আমরা। আজকে ক্লাস ভিডিওর উপরে, বিট বুঝতে হবে। আপনি $1 দিয়ে বিট করছেন, ও মা, এটা তো সোজা হিসাব। আপনি কম দিয়েছেন, কম দিবেন। আপনি বেশি দিয়েছেন, বেশি পাবেন। এদিকে লেখা আছে না যে $1 দিয়ে দিছে ভেরি লেস, যে $2 দিছে তারটা গুড দেন অ্যাডভার্টাইজার 1, এরপরে যে $2 দিছে তারটাও গুড দেন অ্যাডভার্টাইজার 1, কিন্তু তার কিন্তু ডলার বেশি কাটবে, কারণ তার এটাও নিতে হবে, তারটা কিন্তু বেশি কাটবে। এরপর $5 দিয়ে দিছে মোর ইমপ্রেশন, $6 দিয়েছে তাই আরো বেশি ইমপ্রেশন করবে। আমার কথা বুঝাইতে পারছি? না বুঝলে কোন উদা ঝামেলা লাগে না, পরে কইছো যে বুঝি না। এটা আপনার রিসার্চ করতে হবে। অ্যাড লাইব্রেরি আছে না আপনার, ওইদিকে লেখা থাকে কয়টা অ্যাড চলতেছে, আপনি একটু হিসাব করে লন যে এরা কয়টা অ্যাড চালাইতে পারে। এটাতে কোনো সমস্যা আছে? চুপচাপ থাইকা পরে বিপদ লাগায় না, আমরা পরে যে এদিকে যখন আমরা যাই তখন দেখি যে আপনারা দুনিয়া জিনিসপত্রতে ভুল করে রাখছেন। এইগুলো যদি এইটা আপনি না বুঝলেও চলবে। এই যে পার্টটা দেখাইছি এখন, এই জিনিসটা যদি আপনার মাথায় নাও থাকে, আপনার কোনো সমস্যা নেই, আপনি চালাতে পারবেন, কিন্তু আপনার এই জিনিসটা মাথায় মাস্ট থাকতে হবে। আমার কথা বুঝতে পারছি? এই জিনিসটা যেহেতু ফেসবুক রিকমেন্ডেড না, এটা আপনার না বুঝলেও চলবে, কিন্তু আপনাদের থিওরিটা আছে, এই থিওরিটা আবার ফেসবুক রিকমেন্ডেড, যে প্রথম যে ব্যক্তি আছে, দ্বিতীয় যে ব্যক্তি আছে, তার যে গ্যাপটা আছে, এই গ্যাপের বিষয়টা এটা ফেসবুক রিকমেন্ডেড, কিন্তু সংখ্যাটা রিকমেন্ডেড না। আমার কথা বুঝতে পারছি? এই জিনিস যদি আপনি না বুঝেন, আমার সংখ্যাতে না বুঝলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই জিনিস মাস্ট। এদিকে লাইফ টাইম আপনার ডলার হিসাব করে লাভ নেই, দিনের হিসাব করে লাভ নেই, বারবার বলতেছি। এদিকে দিনের হিসাব নেই, এদিকে বিডিং এর হিসাব। ধরেন আপনার একদিন, এটা এটা একদিনের হিসাব আমি ধরলাম, আপনি তো দিনে যাইতেছেন, আমি ধরলাম একদিনের হিসাব। এখন একদিনে $6 দিছে, একদিনে সে $6 স্পেন্ড করবে। এখন যে $1 দিছে আর যে $6 দিছে, দুজনের মধ্যে ডিফারেন্স আছে না? তাদের গ্যাপ কত? তাদের $5 একটা গ্যাপ। $5 গ্যাপ, তাহলে তারে কোন কে কারে আগে এদিকে প্লেসমেন্ট দিব? আপনি কোন $6, আপনার দিনে আটকে গেছেন, আপনার দিনে আটকে গেছেন। এখন ধরেন আমি 2 দিনে গেছি, 2 দিনে $6 দিছে, ঠিক আছে? এই ব্যক্তি 2 দিনে $6 দিছে, 2 দিনে $6 দিলে আমার একদিনে কত পড়তেছে? $3। এখন $3 হিসাব করেন, $3 হিসাব করলেও এই যে $5 যিনি আছে তার আগে অ্যাডটা দেখা, ঠিক আছে? $3, ওই যে $2 পরে, এই যে $2 পরে $3, এই $2 পরে $3, তারপরে এটা দেখাবো $3। এদিকে মেইন জিনিসটা র্যাঙ্কিংটা, যে কেমনে র্যাঙ্কিংটা করতেছে। এদিকে প্রথমে দেখা যাবে হচ্ছে আপনার কার অ্যাড, 6 নাম্বার 5 নাম্বার অ্যাডভার্টাইজার অ্যাড দেখাবে প্রথমে, এরপরে দেখাবে কার অ্যাড 4 নাম্বার, এরপর 3 নাম্বার, এরপর 2, এরপর 1। কারণ আপনি বলতে পারেন এট টাইম কি সবার দেখানো সম্ভব কিনা, সব তো এট টাইম দেখানো সম্ভব না, এই কারণে সে র্যাঙ্কিংটা করে। ধরেন 1 নাম্বার অ্যাডভার্টাইজার যিনি আছে, মানে $6 যে দিছে, সে $6 অ্যাড দিছে, তার অ্যাড শেষ। এরপর কার অ্যাড দেখাবে? 5 নাম্বারের অ্যাড শেষ, 4 নাম্বারের, 3 নাম্বারের, 2 নাম্বারের, 1 নাম্বার। এখন ধরেন আপনি সময় কম দিয়েছেন, তখন সে কি করবে জানেন? মানে যত জায়গায় প্লেসমেন্ট আছে সব জায়গাতে প্লেসমেন্ট রিচ করে আপনার কিছু মেসেজ এনে দিব, হালকা পাতলা কিছু শেয়ার করাই দিব, শেষ, অ্যাড শেষ। এই কারণে সবসময় দেখবেন বড় বড় কোম্পানিরা লাইফ টাইমে খেলবে। লাইফ টাইম দিয়ে রাখলে, ধরেন $1,000 $2,500 তারা বাজেট দিয়ে দেয়, লাইফ টাইম বাজেট দিয়ে দেয় এটা। এবার ফেসবুক যত জায়গাতে পারে বিটের উপরের দিকে রাখার চেষ্টা করে, বুঝতে পারছি বিষয়টা? তো তারা ওই সব জায়গাতে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। কোয়ালিটি স্কোর বেশি যার, যার কোয়ালিটি বেশি তার টাকা দেওয়া হবে। এখন এই জিনিসটাতে আপনারা বুঝেছেন যে কার টাকা দেওয়া হবে। এখন এদিকে যদি কারোর কোয়ালিটি ভালো থাকে, কোয়ালিটি স্কোর যদি মনে করেন যে যে $1 দিছে, $1 দিয়ে দিছে, তারটা কোয়ালিটি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন $2 যে দিছে, তার কোয়ালিটি স্কোর বেটার দেন $6, তখন কিন্তু $6 একটা ডাউন করে ওই $2 একটা সামনে থেকে, কোয়ালিটি যদি ভালো। আমার কথা বুঝতে পারছি?
শিওর? কোনো ডাউট আছে? একদমই নাকি? ডাউট থাকলে তো ভালো। আচ্ছা, আমরা একটা জিনিস একটু দেখি, আপনারা এই জিনিসটা একটু যেহেতু ডাউট আছে যে র্যাঙ্কিং এর বিষয়টা, হ্যাঁ, র্যাঙ্কিং এর বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের সূত্রটা কি? টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু কত? অ্যাডভার্টাইজার বিট এস্টিমেটেড অ্যাকশন রেট আর হচ্ছে ভ্যালু। আমরা একটু 10 এর ভিতরে একটা জিনিস করার চেষ্টা করি, আসেন। কার কিরকম র্যাঙ্কিং হইতে পারে? কি শীত লাগে নাকি আমরা? শীত লাগে? বন্ধ করে দিলে গরম লাগবে? বুঝতে পারলেন কিন্তু। তো ভালো লাগতেছে। এই যে গরম লাগতেছে। আরে মাথা থেকে মনে হচ্ছে একটা পাহাড় নেমে গেছে। পায়ে বেড়ে ছিল। আচ্ছা, গুগল শিটের কাজ পারেননি? পারেন? না পারলে আমাদের বেসিক কম্পিউটার কোর্স আছে, করে ফেলতে পারেন যারা করেন নাই। আচ্ছা, আমাদের সূত্রটা কি বলেন? আমরা প্রথমে নং দেই, তারপরে ধরেন কোম্পানি, বানানো হয়েছে নি? আমি আবার ইংলিশ টিংলিশ পারি না। যদি ইংলিশ না পারেন সেক্ষেত্রে বেসিক কম্পিউটারের ক্লাস আছে, আমার সহ করতে পারেন, আমিও করব। সরি, এবার বেসিক কম্পিউটার, বেসিক ইংলিশ আর ইয়ে একই, বেসিক ইংলিশ, স্পোকেন ইংলিশ। আচ্ছা, এরপরে আমাদের সূত্রটাতে কি আছে? টোটাল হলো তো টোটাল হিসাব আমরা পরে দিব। প্রথমে আছে আমার হচ্ছে অ্যাডভার্টাইজার বিট, তাহলে আমরা এদিকে লিখি বিট, আমরা কততে বিট করব। তারপরে আছে আমার এস্টিমেটেড অ্যাকশন রেট, এস্টিমেটেড অ্যাকশন রেট। এরপরে আমার কি আছে? ভ্যালু, কাস্টমার ভ্যালু, কাস্টমার ভ্যালু না, এটা কি ভ্যালু জানি বলে এটাকে? আচ্ছা, ইউজার ভ্যালু, আপনারা কোয়েশ্চেন যেহেতু ইউভি। আচ্ছা, এবার হচ্ছে আমার টিভি, টোটাল ভ্যালু, ঠিক আছে? টোটাল ভ্যালু। আসেন, এখন আমরা একটু 1 2 3 দেই। আপনারা যারা পারেন না, আমি একটা নতুন সিস্টেম দেখাই, এটা অনেক সুন্দর সিস্টেম, আপনারা চাইলে শিখতে পারেন আমার থেকে। অনেক উপকার হলো, হ্যাঁ ধন্যবাদ। আমার আজকে সময় কিছু টাকা পয়সা দিয়ে যায়, কয়েক লাখ টাকা, যেহেতু উপকার হয়েছে। আচ্ছা। আচ্ছা, আপনারা যদি না জানেন কেমনে সেন্ট্রাল লাইন করতে হয়, এদিক থেকে যাবেন, এদিকে সেন্ট্রাল লাইন করে দেওয়া যায়, ঠিক আছে? আর একটু উপকার করলাম যেহেতু আপনারা খুশি হয়েছেন, এদিক থেকে আমরা সেম প্রসেসে আবার এটা সেন্ট্রাল লাইন করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরেন কিছু কোম্পানির নাম ধরি, কি হতে পারে বলেন, কিছু কোম্পানির নাম বলেন। হ্যাঁ? ধরেন কেয়া কসমেটিক্স। আরে না, আমি উদয় ব্র্যান্ডিং করে লাভ লাভ আছে। এরপর হচ্ছে ডাব, ডাব বানানো অনেক কঠিন। লাক্স। আর কি আছে? টি, এর অর্থ কি চোখের গান না? ও পিয়ার্স। তো আপনি টিয়ার্স খেতেছেন কেন? আপনি পিয়ার্স বলেন। হায় থাক, আপনি এদিকে থামান। আচ্ছা, এদিকে আমরা আরেকটা সাবানের নাম বলেন। ইউনিলিভার, মেরিল, এই তো গুড। ওকে, ধরেন আমরা এদিকে 5টা কোম্পানির নাম লিখছি, ঠিক আছে? 5টা কোম্পানির নাম লিখছি, এখন আমাদের কি হচ্ছে? এই যে মেইন জিনিস, ধরেন আমরা বিট পরে দিচ্ছি, আমরা সবাই লাস্টে দিব বিট, সবাই লাস্টে আমরা কি দিব? বিট, কারণ আমার আগে পেজের কাজ করতে হবে, কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট ভালো নাই, কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো নাই, আপনি যত বিট ইউজ করেন তাহলে কি নাই, কথা কয় না, কি নাই, লাভ নাই। হ্যাঁ? আচ্ছা রেডি, হ্যাঁ? তাহলে আমার এস্টিমেট অ্যাকশন রেট কত? আমার এস্টিমেট, আমরা যেহেতু 1 to 10 রিলেভেন্সি স্কোর কততে কাউন্ট করে, কতজন মানুষের ভিতরে কাউন্ট করে, 500 জন মানুষের ভিতরে কাউন্ট করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের হিসাব কি হয়েছে? 10 জনের ভিতরে যদি হিসাব করা হয়, তাহলে আমরা ধরি এদিকে আমাদের এস্টিমেটেড অ্যাকশন রেট, আমি ধরে নিতেছি জাস্ট আমাদের বোঝানোর জন্য, ধরে নিতেছি এটার রিলেভেন্সি স্কোর হচ্ছে ধরেন 8, তার কাস্টমার, এটা 8 না দেই, একটু কম দেই,
ধরেন 6। এরপরে তারে কি দেওয়া যায়, ইউজার এক্সপিরিয়েন্সেও ধরেন তারে কত দিই, 6। এবার বিট দিলাম তারে কত, ধরেন সে $2 বিট করছে, তার টোটাল কত আসলো, 6 দুগুণে 12 প্লাস 6 কত আসে, 18। হিসাব কি মিল রাখতে পারবেন না ইয়া নাম্বার দিব, এভারেজ নাম্বার দিব, মানে ইভেন নাম্বার দিব, কোনটা? আচ্ছা, 10 হিসাব করে লেন আর কি, তাইলে চলবে। এখন রুলসটা আমার কি আছে, ইকুয়ালস টু এটা ইনটু এটা প্লাস এটা। আমি বেসিক কম্পিউটার কোর্স করছি না, এই কারণে আমি এইসব বাজে সিস্টেমে করি, হ্যাঁ মাইন্ড করেন না, আপনারা তো বেসিক কম্পিউটার করেন। এবার ধরেন ওনার বিট আছে 5, ওনার আছে 3, ওনার আছে ধরেন 4, ওনার আছে 8, ওনার এদিকে আছে 8 বা 5, এদিকে দিলাম 7, আর বিট ধরেন এদিকে দিলাম আমরা কত, আরে আয় না কেন, ধরেন এটা 3, এটা আবার দেই 2, এটা দেন 5, এটা দেন 10, 4, 2। ওয়েট কাম শেষ করে লি, ঝামেলা করেন না, দেখা যায়নি। আচ্ছা, এখন ধরেন এই 3টা একটু কমে গেল কেন, আর সমস্যা নেই। ধরেন আমাদের এটা কি আছে, দিস ইজ আওয়ার র্যাঙ্কিং, এটা আমাদের র্যাঙ্কিং পার্ট। হ্যাঁ, বক্স তো করতে পারেন নাকি, এরকম জুম করে ফেললে, যদি জুম করে না পান তাহলে থ্রি ডট টিপ দিবেন, থ্রি ডট টিপ দিয়ে যে সেলে আসবেন, সেল দিয়ে ঠিক আছে, ওয়েলকাম। ধরেন আমরা ধরে নিই ফেসবুক থেকে 10-এ ধরে, ফেসবুক এর কি হিসেবে ধরে, রিলেভেন্স স্কোরটা 10-এ ধরে, ধরেন আমরা যেহেতু এদিকে 50 হিসাব করে ফেলছি, আমরা ধরে নিই রিলেভেন্স স্কোরটা 50, কিন্তু ফেসবুক কত ধরে 1 to 10। এখন যেহেতু 1 to 10 ধরছে, আমরা ধরেন 15 এদিকে ধরলাম, 50 ধরলাম, এদিকে সবচেয়ে বেশি আপনাদের মধ্যে, এদিকে সবচেয়ে বেশি টোটাল ভ্যালু কার, মেরিলের। তাহলে মেরিলের র্যাঙ্কিংটা কত হবে, 1। তাইলে এরপরে কি আছে, পিয়ার্স, পিয়ার্সের র্যাঙ্কিং কত হবে, আচ্ছা এরপরে কি আছে, এই দুইটা পরবর্তীতে আছে না, এটাও 3, এটাও 3, ঠিক আছে, কারণ দুইজনের রিলেভেন্স স্কোর এক হয়ে যাচ্ছে। আর এটা কত, 4, 4। এখন দেখেন এই যে দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির ভিতরে কেমনে এই জিনিসটা এক হলো, কারণ সে ওনারা বিট করছে। এদিকে তাদের আসলে মেইন জিনিসটা হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট মানে দুইটা কোম্পানি এক লগে মানে কন্ট্রাক্টর মানে কন্ট্রাডিক্ট অ্যাঙ্গেলে চলে যায়। তো এই সিচুয়েশনটা হচ্ছে কন্ট্রাডিক্ট অ্যাঙ্গেল সিচুয়েশন, মানে দুইজনেরই বিট মিলে গেছে, কারণ কার অ্যাড দেখ সামনের দিকে দেখা, তখন কি করে, তখন হচ্ছে দুইটা অ্যাড্রই সমানভাবে তারা মানে মার্কেটে ছাড়ার চেষ্টা করে, মানে স্লট বাই স্লট ছাড়ার চেষ্টা করে। তখন হয় কি, তখন দুইজনই ইকুয়াল একটা রেসপন্স পাওয়া শুরু করে। কিন্তু আপনি যখন এই অ্যাডটা যখন অফ হবে, তখন বাকিগুলো কিন্তু ভালো রেসপন্স পাবে না, কারণ 5 জনে কিন্তু একই ক্যাটাগরিতে। আমার কথা বুঝতে পারছি, 5 জনের একই ক্যাটাগরিতে, 5 জনেই সাবান বেছে না। আর যদি ডুবাইজম নিয়ে সেটা মনে করেন যে স্যামসাং মোবাইল, তখন কিন্তু ক্যাটাগরি আলাদা হয়ে যেত। আমরা একটা ক্যাটাগরি ধরে নিছি, কারণ 3 নম্বরে কে আর ডাবলে দেখা হবে, মেরিল দেখা হবে 1 নম্বরে, পিয়ার্স দেখা হবে 2 নম্বরে, আর ইয়ে দেখা হবে 4 নম্বরে। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? আর আরো এত ডাউট ফিল করতে চান, তাহলে আমরা এটা জাস্ট 4 করে দেই, গেম চেঞ্জ হয়ে যাবে। তখন দেন এটা কত হইতেছে, তখন এটা হইতেছে 1 2, এটা হইতেছে 3, আর এটা হইতেছে 4, এটা হইতেছে 4, and this is 5। র্যাঙ্কিংটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে এই র্যাঙ্কিং নিয়ে? বিষয়টা ক্লিয়ার? মানে ভিজুয়াল হয়েছে নি কিছুটা, না মাথার উপরে দিয়ে গেছে? ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করতে কি এখন একটু আনইজি লাগতেছে, জীবনের বড় ভুল করে ফেললাম, হ্যাঁ? বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমার পেজ টেজ দেখলে বা ক্লায়েন্টের জিনিসপত্র দেখলে কি বুঝতে পারবেন যে কোন জায়গায় ঝামেলা আছে, সলিউশন করতে পারবেন। এর রুলসের উপরে কোনো কিছু নাই ফেসবুক, বুঝে নিবেন। ঠিক আছে, তাহলে এমনি ফেসবুক চললে ফেসবুকের কামে এটা, ফেসবুকে এর থেকে বাইরে কিছু চলে না। আচ্ছা, কারণ আপনার কাজ হচ্ছে এই পুরা সূত্র মুখস্থ করবেন,
মুখস্থ করার পরে এই যে সূত্রটা আমি দেখাইছি, এই সূত্রটা আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ, ঠিক আছে? আর এই যে অ্যাডভার্টাইজার বিট, এই বিষয়টা নিয়ে সুন্দর করে কিছু ডকুমেন্টেশন দেখবেন, কিছু ভিডিও দেখবেন, দেখে একটা ভিডিও বানাবেন। ভিডিও বানাইতে বেশি, এটা বুঝতে পারছি? ক্লিয়ার আছে না? কত ঝামেলা আছে কোনটা, বুঝছেন? ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক, মাথাতে আর লোড নেওয়ার দরকার নাই, র্যাঙ্কিং এর কাহিনী এতটুক। এরপর আমরা আস্তে আস্তে আরেক অন্য কথা যাবো। কঠিন লাগছে নাকি আজকের বিষয়টা? আমি সহজ করেই বুঝাই, আমি কঠিন করে কিছু বুঝাই না। হ্যাঁ? বাড়ির কাজ হচ্ছে এই জিনিসটা নিয়ে আপনারা নিজেরা নিজেরা করবেন, এই সূত্রটা অ্যাপ্লাই করা শিখবেন, মানে সূত্রটা মুখস্থ করবেন সোজা কথা। এই যে আমি যেমনি করে দেখাইছি এরকম করে আপনারা কইরা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের ভিতরে পোস্ট করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কোয়ালিটি স্কোর নিয়ে পড়লাম আমরা, এই কোয়ালিটি স্কোর নিয়ে ফেসবুকের যে ডকুমেন্টেশন গুলো আছে, এই ডকুমেন্টেশন গুলো পড়বেন, ইংলিশে বললে বেটার। তার পাশাপাশি কিছু ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনার নিজের একটা ভিডিও বানাবেন কোয়ালিটি স্কোর নিয়ে, বুঝতে পারছি? এই কোয়ালিটি স্কোর নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন প্রপার একটা, এটা যদি আপনার পেজের ভিতরে রাখতে পারেন, দেখবেন যে ওই পেজ থেকে ওই ভিডিও থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা শিওর, বুঝতে পারছি? কারণ এই জিনিস দিয়ে কেউ ভিডিও বানায় না, কারণ এটি হচ্ছে খুব গোপনীয় জিনিসপত্র, তো এটি ক্লায়েন্টরা যখন সামনে হয় তখন এসব কথাবার্তা করে। আমার কথা বুঝতে পারছি? ক্লিয়ার একদম? আপু আপনি বুঝছেন? বুঝি নাই? আপনি সে কোন সময় তো মোবাইলে টিপতেছেন? আচ্ছা, এই জিনিসটা করবেন, এই ম্যাথটা এই হিসাবটা বুঝছেন কিনা, এই রুলসটা বুঝছেন কিনা? না এই শীটটা দিয়ে দিতে হবে? দরকার নাই তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিই। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে এতটুকু থাকবে, হ্যাঁ? আমি এটা গ্রুপে দিয়ে দিতেছি, ভিডিওটা আমি দিয়ে দিতেছি কিছুক্ষণের মধ্যে।